রিভিউ করলাম। আচ্ছা, আমরা আজকে থেকে যেটা মরিস মানুর বই দেওয়া আছে ওই বইটা ম্যাক্সিমাম টাইমে ফলো করব। স্লাইড গুলো আমার কাছে অনেক সংক্ষিপ্ত, মানে জাস্ট সাপোর্ট হিসেবে থাকতে পারে, কিন্তু আসলে স্লাইড থেকে ওভাবে পড়ানো, মানে পড়িয়ে দিলে হয়তো আমি পড়াই দিলাম, বাট পরে তোমাদের আবার ওইটা টপিক বই থেকে খুঁজে পেতে বই থেকে পড়তে প্রবলেম হবে। তা আমি ওই স্লাইড জাস্ট রেফারেন্স হিসেবে রাখবো, কিন্তু বই থেকে একেবারে এট এ টাইম দেখাই দেবে এবং মার্ক করে দেবো। পরবর্তীতে ওগুলো তোমরা ইজিলি পড়লে অ্যান্সার করতে পারবা। প্লাস হচ্ছে আমাদের যে কোর্স আউটলাইনে যেভাবে বলে দেওয়া আছে টপিকগুলো, ওই টপিকগুলো আমরা মানে সাজেস্টেড যে প্রবলেম আছে কিছু, ওই প্রবলেম গুলাকে আমরা দেখবো মরিস মানোর বই থেকে। আমি একটা সলিউশনও প্রোভাইড করে দিব এখান থেকে, আমি কিছু সলভ করে দিব, তোমরা কিছু নিজে নিজে পড়বা। নেক্সট দেন তোমাদের হয়তো প্রবলেমটা কম হবে। মোটামুটি ভাবে এর আগে লাস্ট তোমাদের মিড টার্ম যখন অনলাইনে হয় অন্য সাবজেক্টের ক্ষেত্রে, তখন তোমাদের এক্সাম কি সিস্টেমে হতো? স্যার গুগল ফর্ম আর 10 মার্কের অ্যাসাইনমেন্ট। ও, তো ঠিক আছে, আমরা তাহলে আজকে দেখি শুরু করি। আচ্ছা, গতদিন যে আমরা পড়লাম যে রেজিস্টার, এখন বলো অ্যাকচুয়ালি রেজিস্টার কি? রেজিস্টার কি অ্যাকচুয়ালি বলো। স্যার গত ক্লাসের লাস্টের দিকে আমি ক্লাসটা করতে পারিনি, ইলেকট্রিসিটি ছিল না, যার কোনো প্রেজেন্টও দিতে পারিনি। তবে রেজিস্টার সম্পর্কে ডিএডি থেকে যে ধারণাটা পেয়েছি সেটা হচ্ছে এটা একটা স্টোরেজ এলিমেন্ট বা মেমরি বলা যেতে পারে, যা এক বিট এক বিট করে কোন একটা ডেটা স্টোর করতে পারে। মেমরি। The group of flip-flop এটা হ্যাঁ, স্ট্রাকচার হচ্ছে গ্রুপ অফ ফ্লিপ ফ্লপ অ্যাকচুয়ালি, কিন্তু সেটা অ্যাকচুয়ালি মানে সেটা গ্রুপ অফ ফ্লিপ ফ্লপ নিয়ে, ওটা হচ্ছে তার গঠন বলতে গেলে। আর সেটা অ্যাকচুয়ালি কিন্তু কম্পিউটার মেমোরি একটা, বলতে পারি আমরা ফাস্টেস্ট কম্পিউটার মেমোরি, মানে সব থেকে ফাস্ট যে কম্পিউটার মেমোরি সেটা কিন্তু রেজিস্টার। এবং সেটা এক বিট করে স্টোর করে এবং সিপিইউর মধ্যে থাকে। মানে সিপিইউ সাধারণত যে কোনো ইনস্ট্রাকশন এক্সিকিউট করার সময় রেজিস্টারের সহায়তা নিয়েই কিন্তু করবে। মানে আমরা যে ইনস্ট্রাকশনটা বর্তমানে মনে করো সিপিইউ এক্সিকিউট করতে চাই, ওইটা বলতে গেলে আমাদের মেইন মানে মেমোরি থেকে সেটা কিন্তু রেজিস্টারে নিয়ে এসে তারপরে কিন্তু এএলইউ এর মাধ্যমে কিন্তু অপারেশন গুলো করানো হয়। মানে যখন অ্যারিথমেটিক লজিক ইউনিট কোনো অপারেশন করবে, সে কিন্তু আসলে সরাসরি র্যাম কে ব্যবহার করবে না, সে কিন্তু অ্যাকচুয়ালি রেজিস্টার থেকে কিন্তু ডাটা বেসিক্যালি কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই নিবে। সে হয়তো বা সিগন্যাল পাঠাতে পারে কন্ট্রোল ইউনিটের মাধ্যমে যে না আমার হয়তো বা এই ইনস্ট্রাকশনটা লাগবে, কিন্তু সে কিন্তু অ্যাকচুয়াল তার কোঅপারেশনটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে রেজিস্টারের সাথেই হবে। তো রেজিস্টার বলতে গেলে আমাদের স্মলেস্ট বলতে পারি এবং সব থেকে ফাস্ট কম্পিউটার একটা মেমোরি। তো এর কাজ হচ্ছে যেটা হয়তো গ্রুপ অফ ফ্লিপ ফ্লপ বলতে পারো, এক বিট করে সে স্টোর করতে পারে। নাম্বার অফ ফ্লিপ ফ্লপ যদি এন হয় তাহলে আমাদের সেই ক্ষেত্রে এন বিট সে স্টোর করতে পারবে। তো তোমাদের এই যে 2.4 রেজিস্টারের, এগুলো সবই একটু একটু করে রিডিং করতে হবে। আর রেজিস্টারের যে বিষয়টা আমি গতদিন বলে আসছিলাম যে বেসিক রেজিস্টার, তার আগে এখান থেকে তোমাদের একটু দেখাই দিই যে তোমরা একটা বিষয় খেয়াল করবা যে এখানে যে আর্টিকেল টেক্সট লেখা আছে, হ্যাঁ, এইটা মানে বুঝাবে যে তোমাদের ওই বইয়ের, যেমন এখানে 2.4 থেকে 2.7 এই রেজিস্টার, শিফট রেজিস্টার, বাইনারি কাউন্টার আর হচ্ছে মেমোরি ইউনিট। হুম, তো এটা হচ্ছে তোমাদের এই বইয়ের, যেমন এখন দেখো আমি যে প্যারাটাতে আছি এটা কিন্তু 2.4, মানে তোমাদের এইটা বোঝাই যে আর্টিকেল যেটা টেক্সট বুকের 2.4 থেকে 2.7 বলবে, তখন তোমরা বুঝে নিবে এটা হচ্ছে এই যে 2.24 যেটা রেজিস্টার। এরপরে 2.5 আছে শিফট রেজিস্টার, আর 2.6 আছে
বাইনারি কাউন্টার, আর 27 হচ্ছে মেমোরি। হ্যাঁ, তার মানে তোমার এই বইয়ের এই চ্যাপ্টারের এই পোর্শনটা তোমাদের এই কোর্সের জন্য পড়া লাগবে। এখন কথা হচ্ছে যে আমরা রেজিস্টার সম্পর্কে এগুলা মোটামুটি পড়ে আসছি। আর আরেকটা বিষয় তোমাদের এইখানে দেখো যে সাজেস্টেড কিছু প্রবলেম দেওয়া আছে, 2.6, 2.7, 2.12, 2.19 থেকে 2.21। তো এইখানে এই জায়গাটাতে যে যেগুলো হয়তো বা কয়েকটা প্রবলেম থাকবে, যেটা হয়তো বা ডিএলডির একেবারে ফুল ডিএলডি কোয়েশ্চেন, হয়তো বা আমার সাজেশন থাকবে বলে আমাদের অতটা ম্যান্ডেটরি না, কিন্তু এই 2.4 থেকে 2.7 এর টপিক রিলেটেড এর মধ্যে সাজেস্টেড প্রবলেম যেগুলো থাকবে সেগুলো কিন্তু অবশ্যই করা লাগবে। আমি দেখাই দিব, কিছু কিছু দেখাই দিব, কিছু কিছু হয়তো বা তোমাদের বলবো যে কয়েকটা প্র্যাকটিস করো, কারণ এগুলো থেকে মোটামুটি কোয়েশ্চেন থাকবেই প্রায়। ভিতরে বইয়ের ভিতর থেকে হয়তো আমরা বানিয়েও কোয়েশ্চেন দেবো, কিছু কিছু কোয়েশ্চেন এগুলো থেকেও আমরা দিব, তাহলে যদি এক্সারসাইজের প্রবলেম। তো এখন আমরা গতদিন যেটা রেজিস্টারের বললাম, রেজিস্টার কি এবং একটা বেসিক রেজিস্টারের স্ট্রাকচার দেখিয়েছিলাম। এইটা যে এটা সিম্পল, দেখো যে এটা একটা জাস্ট 4 বিট বেসিক রেজিস্টার। এটার কাজ অ্যাকচুয়ালি কিছুই না, যে আমাদের এখানে ক্লিয়ার নামে একটা অপশন আছে, এর কাজ হচ্ছে আমি ধরো এই রেজিস্টারে যা ইনফরমেশন আছে সেটাকে আমি একবারে রিস্টোর করে দিতে পারি, মানে যা আছে সবকিছু ক্লিয়ার করে 0 0 করে দিতে পারি, বা যা এলিমেন্ট আছে সবকিছুকে আমি ক্লিয়ার করে দেবো। ক্লিয়ার বলতে যে জিনিস বুঝাই আমরা, মুছে দিব বলতে গেলে। তখন আমরা যদি ক্লিয়ারকে অ্যাক্টিভ করি, তো বলতো ক্লিয়ারের কোন ইনপুটের জন্য, মানে ক্লিয়ার ইকুয়াল টু কত দিলে এই 4টা ফ্লিপ ফ্লপ যেটা তার মানে এটা রিসেট হবে, মানে ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ারের ভ্যালু 0 দিতে হবে না 1 দিতে হবে বলো? স্যার 1 দিলে। 1 আচ্ছা, যদি 1 দাও এখানে ক্লিয়ারের ভ্যালু, এখানে তো একটা নট গেট আছে, তাহলে তো 1 হয়ে তো এটা 0 হয়ে যাবে, 0 হলে তো ফলস, তাহলে কি আর কাজ করবে? বুঝে স্যার নাই আমার কথাটা? স্যার এটা কি সম্পূর্ণ রিসেটের ক্ষেত্রে? মানে রিসেট বলতে ক্লিয়ার, মানে ক্লিয়ার বলতে কি, যে তার ইনফরমেশন তোরা যা স্টোর করেছে সেটাকে একবারে মুছে দিলাম। জি স্যার, তাহলে 0 দিতে হবে ইনপুট, তাহলে সেটা 1 হয়ে যাবে। হ্যাঁ, মানে এখানে যদি নট গেটটা দেওয়া না থাকতো, নট গেটটা যদি দেওয়া না থাকতো, তাহলে তোমার এখানে কি যে ক্লিয়ারের ভ্যালু তুমি সরাসরি অন দিতে পারতা। কিন্তু এখানে আসলে নট গেট দেওয়ার একটা কারণ আছে, যে আমরা সাধারণত ক্লক আর ক্লিয়ার, মানে এখানে যেহেতু দুইটা ইনপুট, ঠিক আছে না, তো আমরা যদি ধরো এখানে নট গেট না দিই, বলতে গেলে ক্লিয়ারের জন্য আলাদা একটা ইনপুট সোর্স ব্যবহার করতে হবে, ক্লকের জন্য আলাদা একটা ইনপুট সোর্স ব্যবহার করতে হবে, মানে দুইটাকে আলাদা আলাদা ভাবে কন্ট্রোল করতে হবে। মানে তুমি ধরো এট এ টাইমে ধরো এটা নট গেটটা নাই, মনে করো এই নট গেটটা এখানে নাই, তাহলে তুমি এখানেও অন দিতে হবে তোমাকে, এখানেও তখন কিন্তু অন দিতে হবে, দুইটাই অন যদি এখন দিয়ে দাও, তাহলে এখন দুইটাই 1 দিলে এখানে 1 দ্বারা সরাসরি যদি চলে যায় 1, তখন তো আবার ক্লিয়ার হয়ে যাবে। আবার ক্লকের ভ্যালু 1 মানে কি, ক্লকের ভ্যালু 1 মানে তো এখানে ক্লক পালস দিলাম আমরা, তার মানে এটা এখন কি কাজ করবে, কারণ প্রত্যেক ক্লক সাইকেলেই কিন্তু সে তার ভ্যালুগুলোকে আপডেট করবে, মানে ইনপুট হিসেবে যা থাকবে সেটা সরাসরি আউটপুটে চলে যাবে। মানে ক্লক পালস যখনই চেঞ্জ হবে মনে করো, তখনই মনে করো ইনপুট হিসেবে যা থাকবে সেটা কিন্তু আউটপুটে চলে যাবে। তাহলে এট এ টাইমে তো আসলে দুইটাই কাজ করতে পারবে না, ঠিক আছে না, এট এ টাইমে কিন্তু দুইটাই কাজ করতে পারবে না। এই কারণে আমরা এখানে যদি একটা নট গেট দিই, দেখো ক্লকের ভ্যালু এখন অন দিয়েছি, এটারও ভ্যালু 1 দিলাম, তাহলে আমরা কিন্তু এটা বলতে গেলে একটা ইনপুট সোর্স থেকেই কিন্তু আমি এই ভ্যালুটাকে কিন্তু সাপ্লাই করতে পারি। একটা ইনপুট সোর্স থেকেই মনে করো আমি এখানে অন দিলাম, অন কি হলো, ক্লিয়ারেরও ভ্যালু 1 হলো, ক্লকের ভ্যালুও কিন্তু 1 হলো। তাহলে এখন কি এটার ভ্যালু যখন 1 হবে, এখন যদি এখানে নট গেট না দিই, এটাও সরাসরি অন হয়ে যাবে, ক্লকের ভ্যালু এট এ টাইমে তো দুইজনই কাজ করতে পারবে না, ক্লক অ্যাক্টিভ থাকলে ক্লিয়ার করা যাবে না। মানে এমন একটা ইনপুট হিসেবে দিব আমরা, যখন ক্লিয়ারের ভ্যালু মানে হাই থাকবে, মানে ক্লিয়ার যখন কাজ করবে তখন ক্লক বলতে গেলে স্টপ থাকবে, আর যখন ক্লকের ভ্যালু বলতে হাই দিব আমরা, তখন যাতে ক্লিয়ারের ভ্যালু স্টপ থাকে, মানে তখন আমি ক্লিয়ার করবো না, তখন তো আমি এটাকে নিয়ে অ্যাকচুয়ালি কাজ করতেছি। এই কারণে এই ক্ষেত্রে আমরা এই একটা ইনপুট সোর্স দিয়ে কাজ করতে পারি কিন্তু। আর আমি যেটা বলতেছিলাম প্রথমে দুইটা ইনপুট সোর্সের কথা, মানে এটা এইভাবে কন্ট্রোল করা যেতে পারে, মনে করো এইটা আলাদা একটা ইনপুট সোর্স, এইটা আলাদা একটা ইনপুট সোর্স, এখান থেকে আমি মনে করো ক্লিয়ারের ভ্যালু 0 দিলাম, এখান থেকে আমি 1 দিলাম, তাহলে এখান থেকে এভাবে কিন্তু কাজ করতে পারি। তাহলে এখানে আমার কিন্তু দুইটা হ্যান্ডেলিং লাগবে, মানে এখানে বলতে গেলে আমাকে দুইজন ব্যক্তিকে অ্যাসাইন করে দিতে হবে। একজন ব্যক্তিকে বলবো তুমি এখানে যখন ক্লিয়ার করতে চাচ্ছ না তখন তুমি 0 দিতে থাকবা,
মানে 0 হিসেবে ইনপুট দিবা, আর যদি তুমি ক্লিয়ার করতে চাও তখন 1 দিবা। আর এখানে যে ব্যক্তি আছে একে আমি বললাম যে তুমি কি করবা, ক্লকের ভ্যালু যখন 1 দিবা তখন যদি এটা কাজ করবে, আর যখন তুমি কাজ করতে চাচ্ছ না তখন ক্লকের ভ্যালু 0 দিবা। তবে দুইজনকে কিন্তু হ্যান্ডেল করছি, কিন্তু আমরা এটা না করে আমরা একজন ব্যক্তিকে এখানে রাখলাম। ওকে বললাম তুমি অনই পাঠাও, কোনো প্রবলেম নাই, তুমি এখন ক্লককে কাজ করাতে চাচ্ছ, মানে তুমি এখন এই রেজিস্টার নিয়ে কাজ করতে যাচ্ছ, তাহলে তুমি 1 পাঠাও। 1 পাঠালে কি হচ্ছে, এখানে যেহেতু নট গেট আছে 1টা ইনভার্ট হয়ে 0 হয়ে যাচ্ছে, তখন ক্লিয়ার কি অ্যাক্টিভ হবে না। আর ক্লকের ভ্যালু যখন 1 থাকবে তখন অটোমেটিক্যালি এই রেজিস্টার নিয়ে কাজ করবে। আর যদি এখন বলো যে না তুমি এখন ক্লিয়ার করো, ক্লকের ভ্যালু তোমার লাগবে না, তখন তুমি কি করবা, 0 পাঠাবা। 0 পাঠালে কি হবে, ক্লকের ভ্যালু 0 যখন, তখন তো এই ফ্লিপ ফ্লপ একটাও কাজ করবে না, মানে ক্লকের ভ্যালু 0-তে সে কিন্তু কাজ করবে না। তখন ক্লিয়ারের ভ্যালু কত, এখানে যদি 0 হিসেবে আসে, নট গেটের মাধ্যমে সেটা 1 হয়ে তখন কিন্তু এই ফ্লিপ ফ্লপ গুলাকে কি করলো, ক্লিয়ার করে দিল। ঠিক আছে, এই নট গেটের ব্যবহারটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা এই কারণেই বিভিন্ন ক্ষেত্রে করে থাকবো। এই ক্ষেত্রে এই ব্যাপারটাকে বোঝা গিয়েছে, এখানে নট গেটটা আমি কেন দিলাম। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তো এখানে একটা বিষয় যে আমরা শিফট রেজিস্টারে যেহেতু গতদিন পড়িয়েছি, এটা আমি আর অত আসবো না, কিন্তু এই রিলেটেড একটা কোয়েশ্চেন সাথে সাথে এখন আজকে আলোচনা করি। যদিও গতদিন আমি একটা হিন্টস কিন্তু দিয়েছি, আমি গতদিন কিন্তু বলেছিলাম যে 4টা বিট দিলাম, যে ইনপুট সোর্স হিসেবে 4টা বিট দিয়েছিলাম, বললাম যে এটা হচ্ছে তোমার ইনপুট, মানে এখন বর্তমান আছে মনে করো তোমার রেজিস্টারে, এখন তুমি ইনপুট সোর্স মানে এসআই এর ভ্যালু আমি একটা বলে দিলাম, দিয়ে বললাম যে 4 বার বা 5 বার বা 6 বার শিফট করার পরে এর আপডেটেড ভ্যালুটা কত হবে। এই রিলেটেড কোয়েশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং আমি দেখাচ্ছি এটার একটা এক্সাম্পল। তো শিফট রেজিস্টারের কাজ কি ছিল, যে এক বিট করে তার মানে শিফট করবে, মোট কথা শিফট রেজিস্টার, সেটা যদি লেফট শিফট করতে যাই আমরা ওইভাবেই সেট করবো, আর যদি রাইট শিফট করি ওইভাবে আমরা মেকানিজম সেট করবো। এখানে সাধারণত আমরা রাইট শিফট কাজ দেখিয়েছিলাম, যে কিছুই না, ইনপুট হিসেবে যেটা দিব সেটা সরাসরি আমাদের Q0 তে চলে আসবে, Q0 এর ভ্যালু যাবে Q1 এ, Q1 এরটা Q2 তে, Q2 এর যাবে Q3 তে, আর Q3 এর ভ্যালুটা বাদ হয়ে যাবে। আবার যখন এসআই এর ভ্যালু নতুন একটা দিলাম, এসআই এর ভ্যালু Q0, Q0 এরটা Q1, Q1 Q2, Q2 চলে গেল Q3। এটা সিম্পল ছিল। তাহলে এখন যদি আমি এটার উপর ভিত্তি করে তোমাদের একটা প্রবলেম দেখাই বইয়ের, আচ্ছা একটা জিনিস আমি এটাকে একটু সেভ করে নিই একবার, তাহলে বাই চান্স যদি আমার পিসি অফ করে এটা সেভ থাকবে। এরপর আমি রেজিস্টার লোড করে আজকের পড়াতে চলে যাব। রেজিস্টার লোডের কাজটা কি, হ্যাঁ রেজিস্টার করেছো বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার আমি একটু জানতে চাচ্ছি স্যার, ক্লকের কাজটা কি একটু বলবেন? আচ্ছা, মানে ক্লক পালস বলতে গেলে, মানে তোমরা যখন এই যে রেজিস্টার বা ফ্লিপ ফ্লপ নিয়ে যখন কাজ করবে, ঠিক আছে না, তখন কিন্তু এখানে ক্লক পালস বলতে গেলে যে তোমার এই ফ্লিপ ফ্লপ মানে এখন কি একটা কাজ করবে কি করবে না, মানে তুমি যদি একটা ফ্লিপ ফ্লপ নিয়ে যখন কাজ করবা, তো ওই ফ্লিপ ফ্লপটা অ্যাকচুয়ালি একটা ক্লকের সাথে কিন্তু ইন্টিগ্রেট করে দেওয়া থাকবে। ক্লকের ভ্যালু যখন 1 হবে, হ্যাঁ ক্লকের ভ্যালু যখন বাইনারি 1 হবে, তখন ওই ফ্লিপ ফ্লপটা বলতে গেলে অ্যাক্টিভ স্টেটে থাকবে। ক্লকের ভ্যালু যখন 1 হবে, ওই ফ্লিপ ফ্লপটা কি থাকবে, অ্যাক্টিভ স্টেটে থাকবে, মানে ওই ফ্লিপ ফ্লপটা তখন তার যে কাজ এক বিট করে স্টোর করা, তখন সে ওই কাজটা কিন্তু করতে পারবে। আর ক্লকের যদি ইনপুট হিসেবে 0 দাও, তাহলে কিন্তু তোমার ফ্লিপ ফ্লপ বলতে গেলে কাজ করবে না। আর আরো একটা যেটা ক্লকের কাজ হচ্ছে, যে তুমি ক্লকের ভ্যালু যখন চেঞ্জ করবে একটার পর একটা, তখন তোমার কি হবে, ওই ফ্লিপ ফ্লপ বা ওই রেজিস্টারও কিন্তু তার ভ্যালুগুলোকে ওইটার উপর ভিত্তি করে, মানে তুমি যখন ক্লকের ভ্যালু একটা নির্দিষ্ট ইন্টারভাল পর পর কিন্তু চেঞ্জ হয়, ক্লক পালস মানে এটা একটা পালস ট্রেন হিসাবে অ্যাকচুয়ালি, মানে এটা মানে ক্লক বলতে এরকম কিন্তু একটা পালস ট্রেন মনে করো। তো ক্লকের ভ্যালুর উপর ভিত্তি করে, ক্লকের ভ্যালুর উপর ভিত্তি করে কিন্তু ফ্লিপ ফ্লপ অ্যাকচুয়ালি কিন্তু কাজটা করবে। তোমার যখন ফ্লপের ভ্যালু প্রথম কথা 1 থাকবে, এবং যখন একটা নির্দিষ্ট ইন্টারভাল পর পর ক্লকের ভ্যালু কিন্তু চেঞ্জ হবে, মানে আপ ডাউন হতে থাকবে। যখন 1 হবে তখন কিন্তু ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ স্টেটে থাকবে, এবং তার যে অ্যাকচুয়াল যে কাজ বাইনারি ডাটাটা,
ওই বাইনারি ডাটাটা কিন্তু তখন বলতে গেলে ট্রান্সফার করে দিবে, যেটা তার আউটপুট স্টেটে। মানে আমি যদি আরেকবার বলি, আমি ওই ফিগারটাতে যাই একটু, মানে এই জায়গাটাতে দেখো একটু, মনে করো এখন এটাই আছে, তুমি মনে করো ক্লকের ভ্যালু একবার হলো 1, এটা তো একটা 1, তখন কি করলো, এর ইনপুটের ভ্যালুটা আউটপুটে চলে গেল, এর ইনপুটের ভ্যালু আউটপুটে চলে গেল, এর ইনপুটের ভ্যালু আউটপুটে চলে গেল। এখন যদি এই ক্লকের ভ্যালু আর একবারও যদি চেঞ্জ না হয়, মানে তুমি একবারই চেঞ্জ করলা, তার মানে এই ফ্লিপ ফ্লপটা তোমার কিন্তু ওই একবারই কাজ করবে। এই যে এখানে তুমি এটা ইনপুট সোর্স আর এটা তোমার আউটপুট সোর্স, একবারই ডাটা পেলে। আর যদি তুমি ক্লকের ভ্যালু এখন আর একবারও চেঞ্জ না করো, এটা কিন্তু আর একবারও তার ইনপুটটা আউটপুটের সাথে কানেক্টেড করবে না, মানে ওইটাই থেকে যাবে বলতে পারো। তো ক্লকটা কিন্তু আসলে এরকম ভাবে আমাদের ডিজাইন করা থাকে। ক্লকটা এরকম বলতে গেলে পালস বিভিন্ন সিগন্যাল হিসেবে দেওয়া থাকে। তো ক্লকের ভ্যালু যখনই আপডেট হয়, তখনই মনে করো এই ইনপুট সোর্সটা ভ্যালুটা, মানে এই ফ্লিপ ফ্লপে যেটা যেরকম ফ্লিপ ফ্লপ থাকবে, তার ইনপুটের উপর ভিত্তি করে তার অ্যাক্টিভিটিটা কিন্তু করবে। মানে কথাটা কি বোঝা গেছে তাহলে ক্লকের কাজটা? জি স্যার। মানে ক্লক বলতে গেলে এদের মেইন কন্ট্রোলার হিসেবে বলতে পারো কাজ করবে। বা এখানেও এক দু লাইনে লেখা আছে, দেখবে যেটা পড়লেও মোটামুটি ভাবে বুঝবে, যে দেখো এখানে লেখা আছে যে the common, এই যে এখানে একটা কথা লেখা আছে, the common clock input triggers all flip flop on the rising edge of each pulse, and the binary data available at the 4 inputs are transferred into the 4-bit register. The 4 output can be sampled at any time to obtain the binary information stored in the register. তার মানে তোমার যখনই ক্লক পালসটা অ্যাক্টিভ হবে, তখনই মনে করো ফ্লিপ ফ্লপের ইনপুট ভ্যালুটা আউটপুটে চলে যাবে, এবং ওইখান থেকে তখন রেজিস্টারে যে ডাটাটা আছে, ওই ডাটাটা অ্যাকচুয়ালি আমি আমার যে কাজের জন্য, তখন আমি আমার আউটপুটে যে মনে করো ডিভাইসটা থাকবে, ওই আউটপুটটা তখন ওই রেজিস্টার থেকে পেয়ে যাবে। মানে ক্লকের উপর ভিত্তি করে ক্লক মেইন ট্রিগার হিসেবে কাজ করবে অ্যাকচুয়ালি। এটা তাহলে গেল। এখান থেকে তাহলে আমি যে কোশ্চেনটা আর ক্লিয়ারের কাজও দেখো এখানে বলেই দিচ্ছে যে ক্লিয়ার ইনপুট গোজ টু এ স্পেশাল টার্মিনাল ইন ইচ ফ্লিপ ফ্লপ, when this input goes to 0 all flip flop are reset asynchronously। বা ক্লিয়ার ইনপুট কি করবে, তার ভ্যালু যা আছে সবকিছুকেই একবারে জিরো স্টেটে বা যা আছে সবকিছুকে মুছে দিবে, যেরকম আমরা ক্লিয়ার বলতে যেটা বুঝি, এটা একটু পড়বা। আর রেজিস্টার লোডের দিয়ে আমি আজকের পড়া শুরু করব। তার আগে এখান থেকে শিফট রেজিস্টারটা যেহেতু আমি গতদিন অলরেডি পড়িয়েছি, হ্যাঁ, তো শিফট রেজিস্টারের এগুলা হয়তো একটু পড়বা। তারপর আমি এখান থেকে একটু কয়েকটা জিনিস পড়ি। আজকে আমার মেইন পড়া হচ্ছে এইটা, এটা খুব ইম্পর্টেন্ট এক্সামের জন্য, এটা আজকে পড়ে তারপর অন্যান্য পড়াতে যাব। তার আগে আমরা এখান থেকে একটা কোয়েশ্চেন দেখাই তোমাদের। এই যে দেখো 212, এই কোয়েশ্চেনটা তোমাদের আউটলাইনে উল্লেখ করা আছে। the content of a 4-bit register, content of a 4-bit register is initially 1101। তার মানে এই যে তোমাদের 4-bit রেজিস্টার ছিল, এই 4-bit রেজিস্টার Q0, Q1, Q2, Q3 এদের ভ্যালু ইনিশিয়াল অবস্থায় হচ্ছে 1101। রেজিস্টার ইজ শিফটেড 6 টাইম, টোটাল 6 বার রাইটে কি হবে, শিফট হবে। সিরিয়াল ইনপুট হিসেবে কে কে যাবে, 101101। তাহলে এখন বলো তো এই যে 101101 অ্যাকচুয়ালি এই রেজিস্টারের এই পুরো ফিগারে কার ভ্যালু নির্দেশ করতেছে বলো তো? মানে আমি যে বললাম এখানে রেজিস্টার 6 বার শিফট হবে, সেটা তো বুঝেছো, কিন্তু সিরিয়াল ইনপুট হিসেবে যাবে 1011 এসআই এর ভ্যালু। তাহলে বুঝতে পেরেছো ব্যাপারটা? মানে এই জিনিসটা এরকম যে 1101 মানে এটা মনে করো সিরিয়াল ইনপুট। তাহলে প্রথমে একবার 1 যাবে, 1 যখন হয়ে গেল তারপরেরটা যাবে, তারপরে 0 যাবে, তারপরে 1 যাবে, তারপরে 1 যাবে। তাহলে এটার কাজ তো বুঝতে পারছো। এই 1 যখন এখানে আসবে, এই 1 এখান দিয়ে Q0 হলো, আর Q0 এর ভ্যালু আগে থেকে যেটা আছে সেটা চলে আসবে Q1 এর কাছে, Q1 এরটা Q2, Q2 টা Q3, Q3টা তখন ডিসকার্ড হয়ে গেল। তাহলে এই প্রবলেমটা বোঝা গেল? জি স্যার। যদি আমি এই টাইপের প্রবলেম গতদিনও বলেছি, প্লাস এখান থেকে एग्जांपल একটা দেখাই দিলাম, প্লাস এই যে আমি সলিউশনটাও দিয়ে দিব আজকে তোমাদের এতে গ্রুপে, এখান থেকে তোমরা দেখে নিতে পারো। এটা একটা ইজি প্রবলেম ছিল 2.12। এই যে দেখো এইখানে ওই জিনিসটা জাস্ট হালকা ভাবে দেখিয়েছে, তারা তার মতন করে করেছে, তোমরা তোমাদের মতন করে এটা দেখতে পারো। কিন্তু আমাদের
আউটপুটটা যাতে ঠিক থাকে। এক বিট করে শিফট হচ্ছে, প্রথমে ইনিশিয়াল অবস্থায় ছিল এইটা, পরবর্তীতে এই যে 6 বার শিফট হয়েছে, টোটাল 6 বার শিফট হয়ে ফাইনালি আমাদের এইটা থাকবে। এটা অবশ্যই ভালোভাবে করবা। এখন তাহলে আমরা আগের চলে আসি। রেজিস্টার করতেছিলাম আমরা। এখন রেজিস্টারের এখানে জাস্ট এই একটা টার্ম একটু দেখে রাখো যে রেজিস্টার লোড বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে। রেজিস্টার লোড হচ্ছে যে আমাদের মনে করো রেজিস্টারে নিউ ইনফরমেশন আছে, মানে লোড করা বলতে অ্যাকচুয়ালি কি বুঝি আমরা, মনে করো নরমালি আমরা বলি না অনেক সময় যে এই একটা যদি আমরা হয়তো বা বলি ট্রাক এই লোড করো, লোড করো বলতে আমরা সাধারণত বলি যে আমাদের কোনো একটা জিনিস এক জায়গাতে আছে ওই জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে রাখা বলতে পারি আমরা। যদি হয়তো বা যানবাহন মানে গাড়ি ট্রাক লোডের কথা যদি এরকম বলি, তাহলে অনেক সময় কিন্তু আমরা বলি যে একটা জিনিস এক জায়গাতে রাখা আছে, ওইখান থেকে আমি ট্রাকে লোড করতেছি পুরোটা ফিল আপ করার জন্য। এখানেও ওয়ান কাইন্ড অফ কিন্তু সেই রকমই বিষয়টা যে আমার রেজিস্টারে যে ইনফরমেশন এখন বর্তমানে আছে, হ্যাঁ, মানে একটা নিউ ইনফরমেশন আমার ধরো এক জায়গাতে আছে, ওইখান থেকে আমি রেজিস্টারে এটাকে ট্রান্সফার করব, এই জিনিসটিকে আমরা বলতেছি লোড করা, রেজিস্টার লোড করা। মানে আমার এটা কোনো বলতে পারো আমার ইনপুট সোর্সে মনে করো I0 I1 I2 I3, সাপোজ এখানে যদি বলি আমি যে এই চারটা I0 I1 I2 তারপর I3, এই চারটা এলিমেন্টে ইনপুট সোর্সে মনে করো এখন চারটা ভ্যালু রাখা আছে। তো যখন মনে করো রেজিস্টার লোড নামে মনে করো অনেকটা একটা সুইচের মতন একটা মনে করো বাটন থাকবে, যখনই মনে করো এটা হাই হবে মানে সুইচটা তুমি অন করে দিলা, তখনই কি হবে মনে করো I0 I1 I2 I3 এই চারটার ভ্যালু ওই রেজিস্টারে লোড হয়ে গেল। তাহলে রেজিস্টার লোডের জন্য আমাদের একটা অপশন রাখতে হবে কন্ট্রোলিং ইউনিট হিসেবে। ওই রেজিস্টার লোডের ভ্যালু যখন হাই হবে তখন কি হবে, তাহলে ওই যে নতুন ইনফরমেশন বা যেটা আমাদের ইনপুট সোর্সে এখন আসছে ওইটা আমি রেজিস্টারে জাস্ট খালি ট্রান্সফার করে দেবো। এই জিনিসটাকে আমরা বলতেছি লোডিং দ্য রেজিস্টার বা রেজিস্টার লোড। এখানে দেখো বলতেছি ইফ all the bits of the register are loaded simultaneously with a common clock pulse, মানে একটা কমন ক্লক পালস থাকে প্রত্যেকটার জন্য, যখনই ওই ক্লক পালসের ট্রানজিশন হবে প্লাস হচ্ছে এই লোডের ভ্যালু হচ্ছে 1 থাকতে হবে, মানে লোডের রেজিস্টার লোডের যে সুইচ হিসেবে যদি আমরা বলি ওটাকে হাই থাকতে হবে। মানে তোমরা কিন্তু 1 বলতে এটা বাইনারি 1 বুঝবে, বাইনারি 1 মানে এটা এখন অ্যাক্টিভ স্টেট বা হাই স্টেটে আছে, হ্যাঁ, আর 0 মানে লো স্টেটে বলবা তখন এটা অফ থাকবে, মানে ওই সিগন্যালটার কাজ করবে না বা ওই বাটনটা বলতে পারো বা সুইচটা তখন কাজ করবে না। তো এই রেজিস্টার লোডটা কিন্তু অবশ্যই একটা কমন ক্লক সিগন্যালের সাথে মানে একত্রে কাজ করবে, মানে ক্লক সিগন্যালের ভ্যালু মনে করো হাই থাকবে, প্লাস হচ্ছে যখন এই লোডের ভ্যালু যখন 1 হলো তখনই এই নতুন ইনফরমেশনটা রেজিস্টারে লোড হবে। হ্যাঁ, কেউ একজন কিছু বলতে চাচ্ছিল, বলো বলো। স্যার এখানে লোডিং এর লোডের যে একটা ইনপুট, হ্যাঁ স্যার এটা তো রেজিস্টার ডায়াগ্রামে দেখা যাচ্ছে না। না, এটা তো জাস্ট খালি 4 বিট রেজিস্টার, এটা আমি পরে দেখাচ্ছি। আচ্ছা স্যার, বুঝতে এখানে পেরেছি। ওরকম ভাবে দেওয়া নাই এটা, কিন্তু এখানে জাস্ট লোডের কনসেপ্টটা আলাদাভাবে এটার ক্ষেত্রে দেওয়া নাই। কিন্তু এখানে যে বিষয়টা কেন এখানে আমরা প্যারালাল বলে একটা কথা আছে যে লোডিংটা হবে প্যারালালি বলতে এখানে বোঝাচ্ছে যে মনে করো I0 I1 I2 I3 চারটাতে একটা ইনপুট আছে, আর তুমি ক্লকের ভ্যালু হাই রাখতেছো, মানে যখনই ক্লকের ভ্যালু প্রথমে হাই থাকতে হবে, প্লাস হচ্ছে তুমি নতুন ইনফরমেশন তুমি তোমার রেজিস্টারে ট্রান্সফার করতেছো, তার মানে তোমার এখানে কি প্যারালালি দুইটা ঘটনা ঘটতেছে, ক্লকের ভ্যালু হাই থাকতেছে প্লাস হচ্ছে তোমার ইনপুটটা ট্রান্সফার হয়ে রেজিস্টারে ইন হচ্ছে। এই কারণে এখানে কথাটা বলা আছে লোডিংটা ডান হবে ইন প্যারালাল। এবং যখনই একটা ক্লক ট্রানজিশন অ্যাপ্লাইড টু দা সি ইনপুট, মানে যে ক্লকে যখন এই আসবে আমাদের অ্যাকচুয়াল ক্লক ট্রানজিশনের ভ্যালুটা, ক্লক ট্রানজিশনের ভ্যালুটা তখনই কিন্তু এখানে কি হবে সমস্ত ভ্যালু মানে I0 থেকে I3 তোমার এই রেজিস্টারে কিন্তু লোড হয়ে যাবে। আর দেখো এখানে বলেই দিচ্ছে যদি আমাদের ক্লক যদি এখানে ইনহাইবিটেড থাকে সার্কিট থেকে, মানে সার্কিট থেকে বলতে গেলে ওটা অফ অবস্থায় থাকে, তাহলে কিন্তু রেজিস্টারের ভ্যালু আনচেঞ্জড অবস্থায় থেকে যাবে, বলতে গেলে রেজিস্টার কিন্তু কাজ করবে না। এখানে ক্লকের ভ্যালু কিন্তু হাই স্টেটে থাকা ম্যান্ডেটরি। তো ক্লকের ভ্যালুটা আসবে এখানে অ্যাকচুয়ালি মানে আমি বইটই খুঁজে কোথাও পেলাম না, যেটা এখানে একটা পেজ আসলে মিসিং আছে।
মানে এই যে প্যারালাল লোডের জন্য এখানে একটা ফিগার আছে এবং ফিগার সহ এটা খুব ভালোভাবে বর্ণনাটা আরো ছিল, কিন্তু এখানে অ্যাকচুয়ালি পেজটা মিসিং, কোথাও ওরকম পাওয়া যাচ্ছে না। ওটা হয়তো আরো দেখলে ভালোভাবে বুঝতে পারতে যে ফিগার 2.7টা বলতে গেলে এখানে মিসিং। তো অন কাইন্ড অফ এখান থেকে একটা দেখা যেতে পারে, কিন্তু এটা অনেকটা বাই ডিরেকশনাল। তো বাই ডিরেকশনাল একটা দিয়েই আমরা ইজিলি বুঝে নিব। এই ফিগারটা এখান থেকে অতটা বোঝা যায় না, বই থেকে আমি দেখাচ্ছি। বাই ডিরেকশনালের সাথে প্যারালাল লোডের ব্যবহারটা আমরা ইজিলি বুঝতে পারবো, এটার অ্যাকচুয়াল কাজটা কিভাবে হচ্ছে। বা এখানে যেমন দেখো একটা বিষয়, জাস্ট বলি, এটাতে একটা মাল্টিপ্লেক্সার, এটা একটা মাল্টিপ্লেক্সার। তো মাল্টিপ্লেক্সারে অ্যাকচুয়ালি ধরো আমরা যদি বলি যে 4 to 1, তার মানে তো তোমরা জানো যে এখানে 4টা ইনপুট থাকবে আর আউটপুট একটা এট এ টাইমে একটা আউটপুট অ্যাক্টিভ হবে। এবং এই 4টা ইনপুটের মধ্যে কোনটা অ্যাক্টিভ হবে সেটা তুমি কার মাধ্যমে কন্ট্রোল করবা? সিলেকশন, যেটা S1 S0 এর মাধ্যমে। হ্যাঁ, তো এখানে যে বিষয়টা দেখো 0 1 2 3, 0 1 2 3, তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ এখানে যে 0-র সাথে দেখো এখানে একটা কানেকশন দেওয়া আছে, এটাকে বলতে পারো, আমরা বলতে চাই হোল্ড স্টেট। তারপরে 1 এর জন্য দেখতে পাচ্ছ এখানে আর একটা ডাউন স্টেট। তারপরে এই যে 2 যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বলতেছে আপ স্টেট। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমরা এইখানে একটা জিনিস যেভাবে মার্ক করা আছে এটাকে বলতেছি আমরা প্যারালাল লোড। মানে লোডটাকে আমরা সবসময় প্যারালাল কেন বলবো, যে ওটা ক্লকের সাথে একসাথে সিনক্রোনাইজড হয়ে কিন্তু কাজ করতেছে, এই কারণে এটাকে প্যারালাল লোড বলতেছি। তো এটার উপর ভিত্তি করে কি হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি, যে মনে করো মাল্টিপ্লেক্সার যেহেতু, তাহলে মাল্টিপ্লেক্সারের যখন 0টা হাই থাকবে, মানে এটা যখন মনে করো অ্যাক্টিভ, এখন 0 এটা কখন অ্যাক্টিভ হবে বলো তো? যখন S1 আর S0 এর ভ্যালু দুইটাই 0 0 হবে, ঠিক আছে না? জি স্যার। তখন কি হবে যে এই রেজিস্টার যেটা থাকবে, রেজিস্টারের ভ্যালু হোল্ড অবস্থায় থাকবে, মানে কোনো চেঞ্জ হবে না। আর যখন মনে করো S1 এর ভ্যালু 0, S0 এর ভ্যালু হচ্ছে 1, তখন কত আউটপুট বলতে গেলে যে 1 নাম্বার, জি স্যার। এইটাকে, এই কারণে এখানে বলতেছে এটা ডাউন, মানে তোমার বলতে গেলে এইটার আউটপুট অ্যাক্টিভ থাকবে, এটা তখন অনেকটা শিফট লেফটের মতো কাজ করবে। শিফট লেফট শিফট রাইট এটা পরে আসতেছে। তারপরে এখানে 2 নাম্বারের সাথে কানেক্টেড আছে এইটা, তখন আপ স্টেট মানে হচ্ছে শিফট রাইটটা কাজ করবে। আর যখন তোমার দুইটারই ভ্যালু অন অন হবে তখন এখানে কি প্যারালাল লোড, তার মানে তখন নতুন ভ্যালু তোমার এই রেজিস্টারে এসে ইন হবে। মানে তোমার এখানে অ্যাকচুয়ালি একই সাথে মাল্টিপল কাজ করতে চাচ্ছে, যে শিফটের কাজও করব এবং শিফটেরও আবার 2 ধরনের কাজ করব, লেফট শিফট রাইট শিফট। আবার আমরা প্যারালাল লোডেরও কাজ করব। তো প্যারালাল লোড এখন যেহেতু এখানে মাল্টিপল অ্যাক্টিভিটি চলে আসছে, যে কারণে আমরা মাল্টিপ্লেক্সার ইউজ করতেছি একটা রেজিস্টারের সাথে। মাল্টিপ্লেক্সারের মাধ্যমে বলতেছি যে কখন লেফটে শিফট হবে, কখন রাইটে হবে, কখন তোমার রেজিস্টারে নতুন ভ্যালু ট্রান্সফার হয়ে মানে ইন হবে। তো যখন প্যারালাল লোড মানে S1 আর S0 ভ্যালু অন হবে তখন প্যারালাল লোড অ্যাক্টিভ থাকবে। প্যারালাল লোড অ্যাক্টিভ মানে কি, যে তোমার রেজিস্টারে নতুন ভ্যালু ইন হবে, মানে রেজিস্টারটা তখন লোড হবে, নতুন ইনফরমেশন রেজিস্টারে এসে লোড হবে। আর যখন তোমার 0 অ্যাক্টিভ থাকবে তখন নো চেঞ্জ, যখন 1 নাম্বার অ্যাক্টিভ থাকবে তখন শিফট লেফট, 2 নাম্বার অ্যাক্টিভ মানে রাইটে, এবং 3 নাম্বারের জন্য তো বললাম প্যারালাল লোড। মানে লোডিং এর ব্যাপারটা নিয়ে অত কনসার্ন হওয়ার কিছুই না। লোড মানে সিম্পলি বুঝে রাখো, যখন ওই লোডটা অ্যাক্টিভ থাকবে তখন তোমার কি হবে, যে মানে রেজিস্টারে নতুন ভ্যালু ট্রান্সফার হবে, মানে বাইরে থেকে ইনপুট সোর্স থেকে নতুন ভ্যালু রেজিস্টারে এসে ইন হবে। এতটুকু তোমার বলতে গেলে এটা লোডের কাজ। আর প্যারালালের কথাটা তো বললাম যে ক্লকের সাথে সিনক্রোনাইজড হয়ে কাজ করবে, এই কারণে এটাকে আমরা প্যারালাল লোড বলতেছি। তো প্যারালাল লোডের কাজটা কি বোঝা গিয়েছে? জি স্যার। তো এখান থেকে যেহেতু আমি আসলে ফিগারটা ওরকম ভাবে দেখাতে পারছি না, কয়েক জায়গাতে দেখলাম, তারপরও দেখবো আরো একবার, যেটা কোনোভাবে শুধুমাত্র এই কথাটা লিখে যদি ফিগারটা পাওয়া যায়, এটা নিয়ে তাহলে আর এত কনসার্ন হবো না আমরা। চলে আসবো শিফট রেজিস্টার। তো শিফট রেজিস্টার অলরেডি পড়ানো হয়ে গিয়েছে। সিরিয়াল ইনপুট কি এই কথাটাও অলরেডি বললাম, যেটা আমাদের একবার ইনপুট হিসেবে কাজ করতেছে। সিরিয়াল ইনপুট আমাদের এই যে ডিটারমাইন করবে যে হট গোজ ইনটু দ্য লেফট মোস্ট পজিশন ডিউরিং দ্য শিফট, মানে শিফট হওয়ার পরে
একেবারে লেফটে কে থাকবে ওইটাই হচ্ছে তোমার সিরিয়াল ইনপুট। কারণ তুমি এর ক্ষেত্রে এখানে দেখালাম না যে দেখো Q0 কি সর্ব বামে আছে না, সর্ব লেফটে আছে কিন্তু Q0। তাহলে তুমি ইনপুট হিসেবে যেটা দিচ্ছ এটা সবসময় কি তোমার একবারে লেফটে চলে যাচ্ছে না, ওই কথাটাই Yes. কিন্তু এখানে বলতেছে যে আমার একবারেই সিরিয়াল ইনপুট মানে হচ্ছে গোজ ইনটু দ্য লেফট মোস্ট পজিশন ডিউরিং দ্য শিফট, আর সিরিয়াল আউটপুট ইজ টেকেন ফ্রম দ্য আউটপুট অফ দ্য রাইট মোস্ট ফ্লিপ ফ্লপ। দেখো তুমি আউটপুট হিসেবে যেটা যাবে এটা অ্যাকচুয়ালি কিন্তু এই Q3 মানে সর্ব রাইটের যেটা, সেটা কিন্তু বলতে গেলে আমি যদি এটাকে মনে করো কোনো একটা আউটপুটের সাথে কানেক্টেড করে রাখি, এটা মনে করো কোনো আউটপুটের সাথে যদি কানেক্টেড করা থাকে এই ফুল রেজিস্টারে, তাহলে এই ফাইনাল আউটপুটটাই কি আউটপুট হিসেবে যাবে, এটা হচ্ছে তোমার সিরিয়াল আউটপুট হিসেবে কাজ করবে। আর ইন হবে যেটা, এটা একবারে প্রথমটাতে, এটা হচ্ছে তোমার সিরিয়াল ইনপুট। এই হচ্ছে এখানকার কথা, সিরিয়াল ইনপুট আর সিরিয়াল আউটপুট। তো এগুলো একটু পড়বা। তো আমরা এখন ফিগার 2.8 এটা অলরেডি পড়ে ফেলেছি। আমরা এখন এই যে বাই ডিরেকশনাল শিফট রেজিস্টার উইথ প্যারালাল লোড, এইটা কিভাবে কাজ করে সেটা আমরা আজকে পড়ে তারপর অন্যান্য পড়াতে যাব। তো আমরা বাই ডিরেকশনাল শিফট রেজিস্টারের যদি ইমেজটা মানে ফিগারটা দেখি একটু, এগুলো তোমাদের একটু রিডিং পড়তে হবে, রিডিং না পড়লে আসলে পরীক্ষাতে লেখার মতন কথা খুঁজে পাবো না। আমি এই কথাগুলো মুখে বলেই দিচ্ছি আর তোমরা এগুলো একটু ভালোভাবে পড়বা। তো ফিগার 2.9 এ দেখো এখানে একটা আমাদের এই যে এখানে ফিগারটা একটু খুব ভালোভাবে বড় করে দেওয়া আছে যে বাই ডিরেকশনাল শিফট রেজিস্টার উইথ প্যারালাল লোড, এবং এইখান থেকে আরো ভালোভাবে বিষয়টা ভিজুয়ালাইজ করা যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মানে এইখানে যে বিষয়টা ঘটনাটা ফিগারে দেখতে পাচ্ছ যে এই জায়গাটাতে জাস্ট খালি একটা ফ্লিপ ফ্লপের কাজটা বোঝানোর জন্য এখানে বলা আছে, কিন্তু ফুল ফিগারটা কিন্তু অ্যাকচুয়ালি এইটা। কিন্তু এইখানকারটা তোমরা এইভাবেও ড্র করতে পারো, এটা ড্র দেখে মনে হচ্ছে অনেক যে লাইন ঘাট কোনটা থেকে কোনটায় যাচ্ছে বোঝা একটু মুশকিলের মতো হচ্ছে। তো এইখান থেকেও ফিগারটা এইভাবে দেখো, আমি বলতেছি খুব একটা প্রবলেম না, মানে কিভাবে ড্র করবা প্রথম অবস্থায়, আগে কাজটা বলে নি তারপরে ড্র এর ব্যাপারটাও বলতেছি। তো এই ফাংশনটা অলরেডি আমি বললাম, এই টেবিলটা অলরেডি বলে ফেলেছি যে অ্যাকচুয়ালি যে এই মাল্টিপ্লেক্সারের যে দুইটা S1 আর S0 সিলেক্ট লাইন থাকবে, আর 0 1 2 3 এটা চারটা স্টেট থাকবে। 0 1 2 3 চারটা স্টেট। তো যেহেতু তোমরা একটা বিষয় খেয়াল করো, তোমরা আগে একটা মাল্টিপ্লেক্সারের ব্যবহার বুঝে নাও, বাকিটা তখন ইজিলি কিন্তু বুঝতে পারবে। মনে করো তোমার 1 বিট রেজিস্টার, আগে তোমরা একটু এইভাবে চিন্তা করো যে তোমার পুরোটা 1 বিট রেজিস্টার, 1 বিট রেজিস্টারের জন্য কি একটা ফ্লিপ ফ্লপ। তো একটা ফ্লিপ ফ্লপ যেহেতু, তাহলে এখানে তো একটা ক্লক থাকতেই হবে, এখানে যে ক্লকের ভ্যালু আছে আউটপুট, আর এটা হচ্ছে তোমার ইনপুট। তো এখানে খেয়াল করে দেখো যে জিরোর সাথে কি আছে এখানে, হ্যাঁ জিরোর সাথে এটার একটা কানেকশন আছে। তার মানে এই জিরো যখন অ্যাক্টিভ থাকবে, যখন মনে করো এই 0 0 S0 এর ভ্যালু 0 আর S1 এর ভ্যালুও 0, তখন এটা অ্যাক্টিভ। এটা অ্যাক্টিভ হওয়া মানে তোমার এখানে A0 তে যে ভ্যালু আছে বা আগে থেকে যেটা ভ্যালু আছে মনে করো এখানে এক্সিস্টিং, ওই ভ্যালুটাই বলতে গেলে A0 তে থাকবে, বা তোমরা এটাও বলতে পারো A0 তে যে ভ্যালুটা থাকবে ওই ভ্যালুটাই আবার ইনপুট হিসেবে এখানে চলে আসতেছে। মানে এখানে নো চেঞ্জ, মানে A0টা কি এইভাবে কানেক্টেড হয়ে এখানে আসতেছে না আবার মাল্টিপ্লেক্সারে, আর মাল্টিপ্লেক্সারে 0 মানে এটা তখন কি হবে নো চেঞ্জ, মানে A0 এর ভ্যালুটাই তখন আবার এই মাল্টিপ্লেক্সার হয়ে এখান দিয়ে ইন হবে, তার মানে এখানে কোনো ভ্যালু কিন্তু চেঞ্জ হবে না। এই কথাটা একটু বোঝা গিয়েছে নাকি, খেয়াল করো। এইটা যখন যদি হয়ে যায় তাহলে আমরা এখানে খেয়াল করো, এখানে একটা সিরিয়াল ইনপুট বলে একটা কথা আছে, আবার 2 নাম্বারের সাথে একটা কানেক্টিভিটি আছে, আবার কিন্তু I0 বলে কিন্তু একটা কানেক্টিভিটি আছে। তার মানে কিন্তু এখানে টোটাল 4টা কানেক্টিভিটি কিন্তু এখানে টোটাল আসতেছে। এখন 4টার কাজ কোনটার কি, এইটা আমি এই টেবিল থেকে একটু আগে বলে ফেলি যে এই যে টেবিলটা দেখো, 0 0 কি হবে, 0 0 হলে নো চেঞ্জ, ঠিক আছে, কোনো চেঞ্জ হবে না। এই কারণে একটা বিষয় তোমরা খেয়াল করে দেখো যে এই ফিগারটাতে যে প্রত্যেকটা জিরোতে এই যে ইনপুট আউটপুট যেটা আছে
ওইটাই কিন্তু কানেকশন হিসেবে আসতেছে। প্রত্যেকটা জিরোতে খেয়াল করে দেখো, কি বুঝতে পারছো? আউটপুট যেটা আছে জিরোতে কিন্তু ওটা ইনপুট হিসেবে যাচ্ছে। কারণ জি কি, স্যার। এখানে আমাদের নো চেঞ্জ হবে, এই কারণে এই ব্যাপারটা। এখন তোমাদের আরেকটা বিষয়, যে তারপরের কাজটা আমাদের বুঝতে হবে। 0 1 মানে কি? শিফট রাইট হবে। 0 1 মানে শিফট রাইট। এখন তোমরা চিন্তা করো যে শিফট রাইটের কাজ কি ছিল, যেটা আমরা একটু আগে বুঝালাম, মানে যেটা শিফট রেজিস্টারের যে কাজটা বুঝালাম ফিগার দিয়ে, ওইটা কি রাইটে শিফট ছিল না এক ঘর করে? জি স্যার। তো ওইখানে কথাটা কি ছিল, যখন তোমার অ্যাক্টিভ হচ্ছিল তখন সিরিয়াল ইনপুটের ভ্যালুটা, মানে সিরিয়াল ইনপুটের ভ্যালুটা Q0 তে আসতেছিল, ঠিক আছে না? জি স্যার। আর এই Q0 এর ভ্যালুটা, বা Q0টাকে এখানে A0 বলতেছে, A0 এর ভ্যালুটা যাচ্ছিল কোথায়? A1 এ। A1 এর ভ্যালু যাচ্ছিল কোথায়? A2 তে। A2 এর ভ্যালু যাচ্ছিল কোথায়? A3 তে। তার মানে দেখো A0টা A1, A1 এরটা A2, A2টা যাচ্ছে A3। তার মানে এ রেজিস্টারের নাম্বারিং অনুযায়ী বলো, A0 যাচ্ছে A1, A1 এরটা A2। তার মানে কি রেজিস্টারের নাম্বারিংটা কি? এখানে আমাদের এখানে কিন্তু শিফট রাইট মানে আমাদের ডাউন বলতেছে। ডাউন মানে যে A0 এর ভ্যালুটা আসতেছে A1 এ, A1 এর ভ্যালুটা আসতেছে আমাদের A2 তে, A2 এর ভ্যালুটা আসতেছে A3 তে। এই কারণে এই অপারেশনটাকে শিফট রাইট বা এখানে ডাউন কথাটা বলতেছে। আর এখানে যে ব্যাপারটা বললাম যে সিরিয়াল ইনপুটটা 1 নম্বরে দেওয়ার সিগনিফিকেন্সটা তাহলে কি? এই সিরিয়াল ইনপুটটা কেন 1 নম্বরে দেওয়া হলো, এইটা কি বলতে পারবা কেউ? একটু খেয়াল করে দেখো জিনিসটা, কিন্তু মানে তোমরা একটু ভালোভাবে খেয়াল করো যে যখন 0 S0 এর ভ্যালু আর S1 এর ভ্যালু কত 1, তখন কোনটা অ্যাক্টিভ হবে? এই 1 নাকি? মাল্টিপ্লেক্সারের 1 নাম্বার পোর্টটা কি অ্যাক্টিভ হবে না? জি স্যার। আর 1 নাম্বার পোর্ট অ্যাক্টিভ হওয়া মানে কি? এটা কার মতো কাজ করবে? মানে শিফট রেজিস্টার কিন্তু কি রাইটে শিফট হবে নাকি? জি স্যার, রাইট। তো রাইটে শিফট হলে আমাদের রাইট শিফট রেজিস্টারের কাজটা কেমন ছিল? সিরিয়াল ইনপুটটা কার কাছে যাবে? প্রথমে যেটা সিরিয়াল ইনপুট হিসেবে দিব সেটা কোথায় যাবে? স্যার Q0 তারপর Q1। Q0 বা A0 তে যাবে প্রথমটা। জি জি স্যার। তাহলে দেখো এই কারণে সিরিয়াল ইনপুটটাকে এখানে 1 নাম্বারের সাথে কানেক্টেড করা আছে। কারণ তোমার যখন এখানে 0 1, তখন মনে করো এটা যেহেতু রাইট শিফট রেজিস্টার হিসেবে কাজ করবে। আর রাইট শিফট যেহেতু রেজিস্টার, তাহলে রাইট শিফট রেজিস্টার হিসেবে যেহেতু কাজ করবে, তাহলে আমরা কি করলাম যে সিরিয়াল ইনপুটের ভ্যালুটা তাহলে এখানে 1 নম্বরে দিয়ে দিলাম। তাহলে এই সিরিয়াল ইনপুটের ভ্যালু আমি এখন যাই দিব, 1 দিই বা 0 দিই, এইটাই তখন যেহেতু এখন এই নাম্বার পোর্টটা এই মাল্টিপ্লেক্সারের সাথে কানেক্টেড, তার মানে কি এইটা তখন এইভাবে কানেক্টেড হয়ে এই ইনপুট হয়ে সেটাকে আউটপুটে চলে যাবে না? জি স্যার। তাহলে এই সিরিয়াল ইনপুটটা এটার সাথে দেওয়ার সিগনিফিকেন্সটা বুঝতে পারলাম। মানে এখানে কিন্তু আমাদের এই ব্যাপারটা বুঝতে হবে যে কেন এই জিরোর সাথে এটা কানেক্টেড দেওয়া আছে, কেন সিরিয়াল ইনপুটটা এখানে দেওয়া আছে, কেন 2 নাম্বারের ইনপুটটা এভাবে দেওয়া আছে, কেন আমাদের I0টা এখানে দেওয়া আছে, এই ব্যাপারটা কিন্তু আমাদের বুঝতে হবে। তাহলে এখন তোমরা বুঝতে পারছো যে কেন এটা এই সিরিয়াল ইনপুটটা 1 নম্বরে দেওয়া আছে। তার কারণ যখন 0 হবে আর এখানে 1 হবে, তখন আমাদের এটা রাইট শিফট রেজিস্টারের মতো কাজ করাতে হবে। আর রাইট শিফট রেজিস্টারের রুলসটা কি? রাইট শিফট রেজিস্টারের রুলস হচ্ছে সিরিয়াল ইনপুটের ভ্যালুটা A0 তে কানেক্টেড হবে। এই কারণে আমরা এটা যখন 0 1, তখন এটার ভ্যালু যেহেতু 1, এই 1 নম্বরে আমরা সিরিয়াল ইনপুটকে কানেক্টেড করে রেখেছি। এখন কি হবে? এই সিরিয়াল ইনপুটের ভ্যালুটা এইখানের ইনপুট, এটার ইনপুট হয়ে ফাইনালি এটার আউটপুটের সাথে কানেক্টেড হয়ে গেল। তার মানে সিরিয়াল ইনপুটের ভ্যালু যেটা দিলাম ওইটা আমাদের A0 তে চলে আসলো। তারপরে রাইট রেজিস্টারের কাজ কি? A0 এর ভ্যালুটা কার কাছে যাবে? A1 এ। A1 এ। এই কারণে দেখো এই যে আমি এটা আরেকটা কালার নিই, এই কালারটা দেখো, এইটার A1 এর সাথে এই যে দেখো 2 নাম্বার মাল্টিপ্লেক্সারের A1 এর সাথে কাকে কানেক্টেড করা আছে? সিরিয়াল ইনপুটটা মানে A0 A0 এর ভ্যালুটা, মানে তোমার কিন্তু এটা বুঝতে হবে, মানে যখনই এটার ইনপুট 0 1, তখন কিন্তু এই মাল্টিপ্লেক্সারেরও এই 1 নাম্বার পোর্ট অ্যাক্টিভ হবে, এই মাল্টিপ্লেক্সারেরও 1 নাম্বার পোর্ট অ্যাক্টিভ হবে, নিচের দুইটারও 1 নাম্বার পোর্ট অ্যাক্টিভ হবে। এবং এটাই যেহেতু অ্যাক্টিভ হবে, তাহলে এই কারণে দেখো যেহেতু তোমরা প্রথমে সিরিয়াল ইনপুটটা যাবে এখান দিয়ে এর কাছে, এই কারণে সিরিয়াল ইনপুটটা এখানে 1 নাম্বার পোর্টের সাথে কানেক্টেড। তারপরে এখন এটার আউটপুট যেহেতু ইনপুট হিসেবে যাবে
2 নাম্বার রেজিস্টারের কাছে, মানে A0 যেহেতু A1 এর কাছে অ্যাসাইন হবে, এই কারণে দেখো এটার আউটপুটটা এটার 1 নাম্বারের সাথে কানেক্টেড। এখন কি হবে, এটা অ্যাক্টিভেট হয়ে গেল। এটা অ্যাক্টিভেট হওয়া মানে কি, এটা তার মানে আলটিমেটলি ভ্যালুটা কি, A0 এর ভ্যালুটা এখন A1 এর কাছে চলে আসলো না? জি স্যার। আর A1 এর সাথে আগে থেকে যে ভ্যালুটা ছিল, এখন আবার দেখো তাহলে বলো তো A1 এর ভ্যালুটা পরের রেজিস্টারের সাথে কোন পোর্টের সাথে কানেক্টেড থাকবে? 1 এর সাথে স্যার, এবার মানে দেখো, মাল্টিপ্লেক্সারে হ্যাঁ, 1 এর সাথে কানেক্টেড। হ্যাঁ, এই যে দেখো এটা কিন্তু এভাবেই আছে যে এই যে A1 এর যে আউটপুটটা আসতেছে, এই যে দেখো, হ্যাঁ, এই যে দেখো এখানে এই যে 1 এর সাথে কানেক্টেড, বোঝা গিয়েছে? তাহলে দেখো একইভাবে A2 এরও এই যে এটা হচ্ছে 1, এই যে এটা 1 এর সাথে কানেক্টেড। যদিও আর একটু নিচে নামবে, মানে কাজটা বুঝো, পরবর্তীতে ফিগারটা ড্র করতে পারবা, এটা বলতেছি কিভাবে। তাহলে বোঝা গেল, তাহলে এটা যখন 01 পুরা সিরিয়াল রেজিস্টার হিসেবে কাজ করতেছে এই বাই ডিরেকশনাল শিফট রেজিস্টারটা। জি স্যার। এখন তাহলে 2 নম্বরে কি ছিল, যে 10 যখন হবে, 10 যখন হবে তখন হচ্ছে শিফট লেফট। হ্যাঁ, 10 হবে তখন এটা শিফট লেফটের মতো কাজ করবে। তাহলে লেফট বিট শিফট, তার মানে একটু বুঝো যে আমাদের তাহলে একটু নিচের দিক থেকে আসতে হবে না এই ক্ষেত্রে, কারণ লেফট শিফট মানে কি, যে 1 1 ধরো 0 1, তাহলে এখানে এই 1টা আসবে এখানে, তারপরেরটা আসবে এখানে, তারপরেরটা এখানে, তারপরেরটা কিন্তু বলতে গেলে এখানে, এই দিক থেকে যেহেতু আসবে। তাহলে আর আরেকটা বিষয় যেমন বললাম যে এটা কখন, যে এখন 10 হবে, 10 মানে কত, 2। তাহলে এইটার কাজ সব সময় কোনটার সাথে রিলেটেড থাকবে, কোন পোর্টে, মানে 0 1 2 3 এর মধ্যে মাল্টিপ্লেক্সারে 2 এর সাথে, মাল্টিপ্লেক্সারে 2 এর, এই জায়গাটা দেখো, এই যে 2 নম্বরে একটা কি দিয়েছি, সিরিয়াল ইনপুট। কারণ সিরিয়াল ইনপুটটা এখানে সর্বপ্রথম কার কাছে যাবে, যেহেতু শিফট লেফট, তাহলে এটা মনে করো তোমার A3 এর ভ্যালু, A3 এর ভ্যালুতে সিরিয়াল ইনপুটটা আসবে না, তারপরে না এইভাবে এক ভাগ করো। এই কারণে দেখো এইখানে সিরিয়াল ইনপুট, মানে তোমাদের মনে কোশ্চেন হতে পারতো এখানে সিরিয়াল ইনপুট 2 নাম্বার পোর্টে, ওইখানে সিরিয়াল ইনপুট 1 নাম্বার পোর্টে, এটা কারণটা তাহলে এখন বুঝতে পেরেছো? জি স্যার, এটা লেফট টু রাইট আর একটা হচ্ছে রাইট টু লেফট। রাইট টু লেফট, এই কারণে এটার সিরিয়াল ইনপুটটা প্রথমে দেখো এখানে চলে আসছে। এবার দেখো তাহলে A3 কার কাছে যাবে, A3 যাবে A2 এর, এই কারণে দেখো এই যে A3 এর এই পোর্টটা এইভাবে, এই যে দেখো 2 নম্বরে গেছে। একইভাবে তখন A2 এরও এই যে দেখো 2 নম্বরের কাছে গেছে, এভাবে উপরেরটাও কাজ করবে। তারপরে 3 নম্বরে এখানে কি ছিল, 3 নম্বরে ছিল আমাদের 1 1। যখন 1 1 হবে তখন কি হবে, এটা একটা প্যারালাল লোড হিসেবে কাজ করবে। প্যারালাল লোড মানে কি, আমার ইনপুট সোর্স যেটা I0 I1 I2 I3, এটা তোমার নতুন ভ্যালু মানে ইনপুট হিসেবে আছে, ওইটা এখন তোমাকে কি করতে হবে, রেজিস্টারে লোড করতে হবে। তাহলে দেখো এই কারণে তোমরা খেয়াল করে দেখো প্রত্যেকটা 3 নাম্বার পোর্টে I0 I1 I2 I3 দেওয়া আছে। যখনই তোমার এই 1 1 হবে, মানে S0 আর S1 এর ভ্যালু যখন 1 1 হবে, তখন যেহেতু এই 3 নাম্বারটা অ্যাক্টিভ হবে, আর এই 3 নাম্বার অ্যাক্টিভ হওয়া মানে I3 এর ভ্যালুটা এখানে ইনপুট হয়ে রেজিস্টারে লোড হয়ে গেল, এই ভ্যালুটা এখানে লোড হয়ে গেল, উপরের ভ্যালুটা এখানে লোড হয়ে গেল। স্যার প্রশ্নটা হচ্ছে যে আমরা যে শিফটিং করতেছি, হ্যাঁ বলো স্যার শিফটিং এর যে বিষয়টা, মানে এটা কি এই জন্য যে আমাদের যে রেজিস্টারে যে ভ্যালুগুলো আছে সেগুলো সরানো বা এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো অবশ্যই, যে আমরা শিফট বলতে আমাদের ধরো রিয়েল লাইফে কি এরকম, আমরা ধরো তোমার লজিক্যাল অপারেশন যখন করি আমরা এই যে বিভিন্ন শিফট, রাইট শিফট, লেফট শিফট এটা করি না, তখন আমরা এই রেজিস্টারের মাধ্যমে ওই শিফটের কাজটা করে ফেলতে পারি। ALU তখন এই রেজিস্টারের মনে করো আমাদের এইটাই মনে করো সার্কিট হিসেবে, একটা লেফট শিফট বা একটা রাইট শিফট একটা সার্কিট হিসেবে আমার কিন্তু অর্গানাইজ করা থাকলো আমার CPU এর ভিতরে। তখন মনে করো যেই মাত্র তোমার লেফট শিফটের দরকার, কন্ট্রোল সিগন্যালের মাধ্যমে ওটাকে অন করে দিলা, তখন তোমার এর মাধ্যমে তোমার একবার লেফট শিফট হয়ে গেল। জি স্যার, বুঝতে পেরেছি। এই ধরনের কাজ এইভাবে স্যার আবার প্যারালোডের মাধ্যমে নতুন নতুন ভ্যালু আমরা নিতে পারি। মানে এখানে যেটা হচ্ছে যে একটা সার্কিটের মাধ্যমে, যদিও কমপ্লেক্স সার্কিট, কিন্তু একটা সার্কিটের মাধ্যমে আমরা কি করতে পারছি, মাল্টিপল অ্যাক্টিভিটি কিন্তু করে ফেলতে পারছি। না হলে কিন্তু দেখতে গেলে এখানে আমাকে আলাদাভাবে কিন্তু 4টা কাজ করা লাগতো। এখানে এই ব্যাপারটা, তো এটা একটু খুব ভালোভাবে পড়তে হবে, এটা মোটামুটি ভাবে এক্সামে আসে কিন্তু প্রায়। স্যার এটা বাই ডিরেকশনাল বলার কারণ ওই যে তোমার লেফট টু রাইট এবং রাইট টু লেফট টু কাজ হচ্ছে, রাইট ও কাজ হচ্ছে, এই কারণে এটা বাই ডিরেকশনাল হিসেবে আসতেছে। তো এই ফিগারটা আমাদের
হ্যাঁ পড়তে হবে। তো আমরা দেখি রিলেটেড একটু, আমি যে কথাগুলো বললাম এগুলো যে থিওরিতে বইয়ে লেখা আছে, ওগুলো একবার করে রিডিং করো, যদি খুব ভালোভাবে বুঝতে পারবা। আমি ওটাও দেখাই দিচ্ছি। 30 সেকেন্ড। আচ্ছা, তাহলে আমরা দেখি এখানে কথাগুলো, এখানে ওইটাই লেখা আছে, তোমরা একটু এই যে আমি যে কথাগুলো বললাম এখানে, যে মানে এখানে স্ট্রাকচারের কথাটা বলা আছে 1 2 3 4 5 6 আর 4 বিট বাই ডিরেকশনটা কিভাবে কাজ করতেছে এখানে ফুলটা বলা আছে। প্রত্যেকটা স্টেজে একটা ডি ফ্লপ 4 ইনটু মাল্টিপ্লেক্সার থাকবে, দুইটা সিলেকশন ইনপুট থাকবে, এবং সিলেকশনের ভ্যালু যখন এই যে এটা, তখন এটা নো চেঞ্জ। তারপরে যে 0 1 এর সময় একটা, তারপরে যে এখানে বলে দিচ্ছে যে 1 0 এর জন্য তখন শিফট লেফট অপারেশন, 1 1 এর জন্য তখন এটা একটা প্যারালাল লোড অপারেশন। হ্যাঁ, এটা একটু পড়বা। আর ফিগারটা ড্র করার সময় তাহলে যে এখন মানে যে এই চিন্তাটা মাথায় রাখতে হবে, প্রথমে তোমরা যেটা করলা 4টা মাল্টিপ্লেক্সার নিয়ে নিলা, প্রত্যেকটা মাল্টিপ্লেক্সারে S0 S1 দিয়ে দিলা, আর 0 1 2 3 যেহেতু 3 নম্বরে I0 যাবে, তাহলে প্রত্যেকটা 3 নম্বরে I0 I1 I2 I3 দিয়ে দিলা। আর তারপরে হচ্ছে একটু এই 0 নাম্বারটা একটু খেয়াল করে দিবা। 0 নাম্বারে কি হবে, প্রত্যেকটার আউটপুট যেটা সেটা ইনপুটে, তাহলে এই একটা লাইন দিয়ে যেহেতু যাচ্ছে এটা খেয়াল রাখবা। তারপরে যে A1 এই যে 0 তে যাচ্ছে, সরি এখানে না, সরি একটু বেশি চলে গিয়েছি আমি, এই যে A1 টা যাচ্ছে এই যে 0 তে। হ্যাঁ, মানে এই জিনিসটা মাথায় রেখে যদি ড্র করো তাহলে দেখবা যে ইজিলি বোঝা যাচ্ছে। আর যখন তোমার মনে করো শিফট রাইটের কাজ তখনও কি এই A0টা কোথায় যাবে, এই A0টাকে আমাকে এটার 1 নম্বরে নিয়ে আসতে হবে, এই কারণে একটা কানেক্টিভিটি আছে। এই A1টাকে তখন কোথায় নিয়ে আসতে হবে, এটার 1 নম্বর, এখানে কানেক্টিভিটি আছে। হ্যাঁ, এইভাবে তখন মাথায় রাখবা, তাহলে ফিগারটা ড্র করা সুবিধা হবে। আবার যেহেতু রাইট শিফটের ফাংশনালিটি আছে, তাহলে এখন 2 নাম্বারের কাজটা কি কি এখানে, মানে 2 নাম্বার পোর্টে কার কার ভ্যালু আসবে। 2 নাম্বার পোর্টে যেহেতু তাহলে এই দিক থেকে শুরু করবা, যে এখানে একটা তো সিরিয়াল ইনপুট আসবে 2 নাম্বার পোর্টে এটা, তারপরে এই 2 নাম্বারটা এটাতে 2 এ চলে যাবে, আউটপুটটা এটা প্রত্যেকটা 2 নাম্বারে চলে যাবে। মানে এইভাবে যে এত সুন্দর করে যে একটা লাইন দিয়েও যদি তোমাদের মানে ড্র করতে অসুবিধা হয়, দরকার নাই এত যে বিন্যাস করে করতে হবে, কিন্তু তোমাদের কানেকশন গুলো যাতে একটু ঠিক থাকে, তুমি আলাদা ইন্ডিভিজুয়ালি এটা এভাবে দাও। মানে এই যে একটা লাইন কিভাবে সুন্দর করে ড্র করেছে, এইটা তোমরা যতটা করতে পারলে বেটা, না করতে পারলে কিন্তু এটা তোমাদের জন্য খুব একটা ভুল হবে না। কিন্তু তোমরা কানেকশনটা একটু খেয়াল করে মাথায় রেখে কিন্তু ড্র করো, মানে এখানে অনেকগুলো কানেকশন আছে তো। হ্যাঁ বলো। স্যার ডায়াগ্রামের পাশাপাশি কি বিশ্লেষণ করে লিখতে হবে? যদি এটা মার্কের উপর ভিত্তি হবে, যদি তোমাকে বলে যে না শুধু ডায়াগ্রামটা এখানে ড্র করো, মার্ক দেখলা যে মোটামুটি 3 4 মার্ক আছে, তাহলে যথেষ্ট ডায়াগ্রামটা ড্র করা হয়ে গেল। কিন্তু একটু মার্ক যদি বেশি দেওয়া থাকে, দিয়ে বলা হয় যে এর ডায়াগ্রাম সহ এর ডেসক্রিপশন লিখো, বা এটার অ্যাক্টিভিটি কি কিভাবে কাজ করে, বা তুমি এটা শুধুমাত্র তোমাকে বলে যে ডায়াগ্রামটা ড্র করো প্লাস হচ্ছে শুধুমাত্র শিফট রাইটের অপারেশনটা একটু বর্ণনা করো, মানে এটা তোমার কোশ্চেনে যতটুকু চাইবে মার্কের উপর ভিত্তি করে লিখতে হবে। তো এখানে ওই কথাগুলো একটু লেখা আছে, এটা জাস্ট আলোচনা করা হয়েছে। তো এইটা ছিল আমাদের এই রেজিস্টারের স্লাইডের কাজ, এতটুকু। স্লাইডে আর কিছু দেওয়া নাই, কিন্তু আমরা এই টপিকগুলো আমাদের কোর্সের মধ্যে আছে, আমরা বই থেকে একটু পড়বো পরে আরো একটা দুটো টপিক। বাইনারি কাউন্টার প্লাস হচ্ছে র্যাম রম, এটা মোটামুটি তো তোমরা হালকাভাবে আইডিয়া আছে। অ্যাকচুয়ালি বলো তো কাউন্টার কি? কাউন্টার তো মোটামুটি ভাবে পড়ে আসছো, কাউন্টার কি ছিল? জি স্যার, কাউন্টারটা স্যার একটা রেজিস্টারের উপর ভিত্তি করে স্যার একটা কাউন্টিং, আসলে গুছিয়ে বলতে পারছি না। আচ্ছা, মানে সহজ ভাষায় আমরা যদি বলি যে অ্যাকচুয়ালি এটা কিভাবে কাজ করবে, যে আমাদের মানে এটা একটা যেখানে যেখানে আমাদের কাউন্ট অপারেশন হয়, মানে আমরা ধরো এটা যদি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের একটা কথা যদি বলি, তোমাদের মাইক্রোওয়েভ যে ওভেন, যেটা মাইক্রোওয়েভ না বলি, যে ওভেন বলি না ওটাকে, আর যেটা তুই যে খাবার গরম করি কিছুর জন্য, ওটা নাম ওভেনই তো নাকি? হ্যাঁ, ওইটাতে আমরা কি করি যে অ্যাকচুয়ালি যে 30 প্রেস করে দিলাম, ধরো 30 সেকেন্ড, তখন আলটিমেটলি কি 30 সেকেন্ড পরে কিন্তু অটোমেটিক স্টপ হয়ে যাচ্ছে। সব থেকে বেস্ট কিন্তু এক্সাম্পল ওটা কাউন্টারের। ওইখানে কিন্তু একটা কাউন্টারের যে সার্কিট,
ওইখানে কিন্তু সেট করা থাকে। তুমি তাকে যত পর্যন্ত স্টেট দিয়ে দিচ্ছ একটা যে তুমি এত পর্যন্ত কাউন্ট করবা, তখন কিন্তু ওই কাউন্টারের সার্কিটটা কিন্তু ওখানে অ্যাপ্লাই হয়ে যায়। তখন সে তার ভ্যালু এক 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 করে, তুমি 30 দিলে 30 পর্যন্ত কাউন্ট করে সেটা রিসেট স্টেটে চলে আসবে, 60 দিলে 60 পর্যন্ত কাউন্ট করে রিসেট স্টেটে চলে আসবে। অ্যাকচুয়াল কিন্তু মানে কাউন্টার বলতে আমরা এটা একটা কাউন্টিং ডিভাইস বলতে পারি আমরা। মানে অ্যাকচুয়াল সার্কিট তো অবশ্যই, মানে সবকিছুতে অ্যাকচুয়ালি যেহেতু আমরা যখন হার্ডওয়্যারের কোনো ডিভাইসের নাম বলবো সবই তো সার্কিট নিয়ে, সার্কিট ছাড়া আসলে কিছুই না। কিন্তু এটার জি কাজটা স্যার। কাউন্টার মানে এটা একটা অবশ্যই কাউন্টিং ডিভাইস। এবং এখানে যদি আমরা বলি যে ফ্লিপ ফ্লপ বা রেজিস্টার নিয়ে গঠিত হবে, এবং এখানে আমরা আগে থেকে একটা প্রিডিফাইন্ড সিকোয়েন্স বলে দিব, তাকে আমি সিকোয়েন্স বলে দিব, ওই তখন ওই সিকোয়েন্স অনুযায়ী কিন্তু কাউন্ট করতে থাকবে। এবং এটা অবশ্যই ইনপুট পালসের উপর ভিত্তি করেই, মানে তুমি যতক্ষণ পর্যন্ত তাকে সিকোয়েন্সটা বলে দিবা নাম্বার অফ স্টেট, ততবার সে বলতে গেলে ওই যেটা পালস থাকবে ইনপুট পালস, ওটা ততবার অ্যাক্টিভ হবে, ততবার সে তার স্টেটকে চেঞ্জ করতে করতে ওই নির্দিষ্ট সিকোয়েন্স পর্যন্ত সে কাউন্ট করতে পারবে। তো এখানে কথাগুলো বলা আছে, একটু পড়বা। রেজিস্টার কাজ কি, ইনপুট পালস, এটা সাধারণত একটা, যেখানে বলে দিচ্ছে দে আর ইউজড ফর কাউন্টিং দ্য নাম্বার অফ অকারেন্স of an event and are useful for generating timing signals to control the sequence of operation in digital computer. Digital computer বিভিন্ন embedded system, বিভিন্ন যত ডিজিটাল ডিভাইস আছে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হবে। আর বাইনারি কাউন্টার মানে এটা সিম্পলি যে বাইনারি সিকোয়েন্স কাউন্ট করবে। যদি আমরা n বিট বাইনারি কাউন্টার বলি, তাহলে এখানে রেজিস্টার অফ n ফ্লিপ ফ্লপ থাকবে, এবং এটার জন্য অ্যাসোসিয়েটেড গেট যা দরকার হবে সেটা থাকবেই। এবং কাউন্ট করবে সবসময় n বিট যদি হয়, কাউন্ট করবে সবসময় 0 to 2 to the power n minus 1। মানে 2 বিট যদি হয় তাহলে 0 থেকে 3 পর্যন্ত কাউন্ট করবে, 4 বিট হলে 0 থেকে 15 পর্যন্ত কাউন্ট করবে। তো এটা অবশ্যই একটা সিকোয়েন্সিয়াল সার্কিট। এইখানে তেমন কিছু নাই, এমনি রিডিং একটু পড়লেই বুঝবা। আমরা এখানে যেটা এক্সাম্পল আকারে আছে, কাউন্টার সার্কিটটা সাধারণত ফ্লিপ ফ্লপ হিসেবে টি ফ্লিপ ফ্লপ এবং জেকে ফ্লিপ ফ্লপ ব্যবহার করে। টি ফ্লিপ ফ্লপের কাজই কি ছিল আমাদের, কমপ্লিমেন্ট করে দেওয়া না? জি স্যার। টি ফ্লিপ ফ্লপের কাজ ছিল কিন্তু কমপ্লিমেন্ট করা। আর জেকে ফ্লিপ ফ্লপেরও কিন্তু কমপ্লিমেন্টের একটা অপশন ছিল, জে আর কে এর ভ্যালু যখন অন থাকবে তখন ওই যে টগল করে দেয় না? জি স্যার, টগল করে দেয়। কিন্তু এই কারণে আমরা এখানে জেকে ফ্লিপ ফ্লপ আর টি ফ্লিপ ফ্লপ ব্যবহার করতে পারি। আবার যখন আউটপুট আমি চেঞ্জ করতে চাচ্ছি না, তখন জে আর কে এর ভ্যালু 0 দিয়ে দিব। জে আর কে এর ভ্যালু 0 মানে আমাদের ফ্লিপ ফ্লপের ভ্যালু চেঞ্জ হবে না। তো এখানে একটা সিনক্রোনাস বাইনারি কাউন্টারের ফিগার দেওয়া আছে, এখানে ফিগারটা দেখতে পাচ্ছ। এটা একটু আমাদের বুঝতে হবে। 4 বিট সিনক্রোনাস বাইনারি কাউন্টার, এটা একটা ফাইনালি এটার একটা আউটপুট ক্যারি। তো এখানে আমরা যেহেতু 4 বিট, তাহলে আমরা দেখতে পাচ্ছি টোটাল 4টা জেকে ফ্লিপ ফ্লপ, এবং প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে ক্লক তো থাকবেই, এটা ম্যান্ডেটরি। এবং এখানে কাউন্ট এনাবল বলে একটা ইনপুট সোর্স, মানে যেটার উপর ভিত্তি করে কাউন্ট করবে। তো কাউন্ট এনাবল, তো কাউন্ট এনাবলের ভ্যালু যদি সাপোজ দেখো তোমরা যদি 0 0 দাও, হ্যাঁ, কাউন্ট এনাবলের ভ্যালু 0 দিলা, তার মানে 0টাই কি হচ্ছে, দুইটার ভ্যালু হিসেবে যাচ্ছে। তার মানে এটাও 0, তখন এটাও 0। তার মানে কি এর আউটপুট কোনো চেঞ্জ হবে না। আবার দেখো ওই এটা তাহলে ফাইনাল আউটপুট কি চেঞ্জ হবে না বলতে কি 0ই থাকবে, বা আগে থেকে যা থাকবে। আর নো চেঞ্জ মানে এটা তো জেকে ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে দেখেছি, তার আগে থেকে যেটা থাকবে ওইটাই। আমরা ধরে নিলাম আগে থেকে 0 আছে, তাহলে এই 0টা আবার এখানে আসতেছে, এই 0 আবার এখানে, এটা 0 0 মানে কি এখানে আবার 0 জেনারেট হওয়া, এই 0 আবার এখানে চলে গেল। তার মানে ভাবে প্রত্যেকটার আউটপুটটা নো চেঞ্জ অবস্থায় থাকবে। আর যখন মনে করো এটা 1 দিলাম, তখন এখানে 1 গেল, এখানে 1 গেল, তখন এখানে টগল করবে। আগে থেকে যদি 0 থাকে সেটা 1, 1 থাকলে সেটাকে 0 করে দিল। তো আমরা ধরে নিলাম আগে থেকে 0 আছে, তখন এখানে আমরা 1 পেলাম আউটপুট। তাহলে এই 1টা এখানে আসলো, আর এই 1টা এখানে আসলো, 1 1। তার মানে এটার আউটপুট আবার 1, তখন এখানে আবার 1 যাবে, এখানে আবার 1 যাবে। এইটার আউটপুট মনে করো আবার ধরো যদি 1 হয়, তাহলে এখান থেকে আসবে আবার 1 1। বা মনে করো ধরো এটার ভ্যালু আগে থেকে ছিল 1 সাপোজ, মানে এই কিউ এর ভ্যালু আগে থেকে 1 ছিল, এটাকে টগল করে দিল। টগল করে দেওয়া মানে কি তখন 0 হয়ে গেল, তখন এই 0 আবার এখানে আসবে, তখন এটার আউটপুট আবার 0, তখন নো চেঞ্জ। মানে যেরকম ভাবে কাজ করাতে চাইবো ওই অনুযায়ী সে কাজ করবে। মানে ইনপুটের উপর ভিত্তি করে সার্কিট, মানে সার্কিটের কাজটা বোঝা গিয়েছে কিনা, আমরা ইনপুট হিসেবে এখন যা দিব ওই অনুযায়ী সে কাজ করবে। জি স্যার, বুঝতে পেরেছি।
এটা খুব একটা কমপ্লেক্স না, মানে দেখে মনে সার্কিটটা অনেক বড় মনে হচ্ছে কিন্তু কাজটা খুব ইজি। তো এখানে ওটাই বলা আছে, ওগুলো একটু মনে হয় ডাজ নট চেঞ্জ, এবং যখনই মনে করে যে ইচ অফ দি 3 ফ্লিপ ফ্লপ আর কমপ্লিমেন্টেড when all previous list significant flip flops are equal to 1, যখন 1 হবে তখন এখানকার ফ্লিপ ফ্লপ গুলা তার আউটপুটটাকে কমপ্লিমেন্ট করে দিবে। the chain of AND gate generate the required logic of the JK flip flop। এখন এখানে একটা বাইনারি কাউন্টারের সাথে প্যারালাল লোডের কনসেপ্ট নিয়ে আসছে। এই প্যারালাল লোডের কনসেপ্ট একটু ভালোভাবে দেখো। তাহলে এইখানে কাউন্টার তো আমরা ডিজিটাল সিস্টেমে যখন ব্যবহার করি ওইটার সাথে একটা প্যারালাল লোড ক্যাপাসিটি থাকবে, কিন্তু কারণ আমাদের ইনপুট যে বাইনারি নাম্বার কাউন্ট করার পূর্বে মনে করো আমরা ওই যে যেমন বললাম যে 30 হিসেবে সিলেক্ট করে দিলাম, ধরো আমি 30 সেকেন্ড ওভেনে সিলেক্ট করে দিলাম, তাহলে এখন ওই 30 সেকেন্ড আমি যখন ইনপুট হিসেবে দিলাম 30 এর করেসপন্ডিং বাইনারিটা আমার কাউন্টারে ইনপুট হিসেবে দিতে হবে না? তাহলে তো ওখানে একটা লোড ক্যাপাসিটি থাকতে হবে, মানে মনে করো কাউন্টারকে প্রথমে তো লোড করতে হবে ইনিশিয়াল একটা ভ্যালু, তারপরে না সে আস্তে আস্তে কাউন্ট করবে। তাহলে কাউন্টারের সাথে কি প্যারালাল যেটা লোডের কথা আমরা বলি, লোডটা কি এটা অবশ্যই থাকা উচিত না? জি স্যার। মানে তাকে আমি ইনপুট হিসেবে যেটা দিব ইনিশিয়াল অবস্থায় কি কাউন্ট অপারেশনটা স্টার্ট করার পূর্বে তাকে তো আমি আগে ইনপুট ভ্যালুটা দিব। তাহলে আমার যে ইনিশিয়াল বাইনারি নাম্বারটা আগে তাকে লোড করতে হবে, ওইটা আমরা কি প্যারালাল লোডের মাধ্যমে কন্ট্রোল করব, এবং প্রথমে তাকে লোড করে দিলাম, তারপরে সে তখন কাউন্টের অপারেশনটা করতেই থাকলো, যে 30 দিলে 30, 30, 21, 22, বা যদি আমাকে ওটা আপ করতে হয় তাহলে 0 থেকে শুরু করে 1, 2, 3, 4, 5, এবং ওইখানে ওরকম ফাংশনালিটি আমাদের দেওয়া থাকে যে এতবার ট্রানজিশন যখন হয়ে গেল তখন ওইটা আবার 0 স্টেটে চলে আসবে, ওইটা ওইখানে আমাদের ফাংশনালিটি করা থাকে। তো এটার আগে ট্রুথ টেবিলটা দেখি, তারপরে তোমার ফিগারটা, এটার জন্য আর ওরকম ফিগারের দরকার হয়নি, জাস্ট ট্রুথ টেবিল এর কার্যক্রমটা একটু বুঝে রাখতে হবে। এই ফাংশনটা খেয়াল করে, এখানে প্রথমে থাকবে একটা ক্লক, তারপর হচ্ছে ক্লিয়ার, লোড আর ইনক্রিমেন্ট। তো ক্লকের ভ্যালু তো অবশ্যই হাই হতে হবে, না হলে তো কাজ করবে না। আর ক্লিয়ারের ভ্যালু যদি 0 হয়, তার মানে কাউন্টারের ওখানে যতগুলো ফ্লিপ ফ্লপ বা রেজিস্টার আছে সবাইকে সে কি করবে, ক্লিয়ার করে দিবে। কিন্তু মানে তখন আর লোডও কাজ করবে না, ইনক্রিমেন্টও কাজ করবে না। মানে যখন ক্লিয়ার কাজ করবে তখন লোড আর ইনক্রিমেন্ট কিন্তু কাজ করবে না। আবার যখন লোড কাজ করবে এট এ টাইমে, তো তখন ইনক্রিমেন্ট কাজ করবে না। মানে যখন লোড করব তখন লোডের কাজ, যখন ইনক্রিমেন্ট তখন ইনক্রিমেন্টের কাজ, যখন ক্লিয়ার তখন ক্লিয়ারের কাজ। এট এ টাইমে তিনজনের মধ্যে কেউই কিন্তু কাজ করবে না, কিন্তু ক্লকটা অবশ্যই হাই থাকতে হবে এখানে। তো ক্লক মনে করো হাই, ক্লিয়ারের ভ্যালু 0, তখন মনে করো লোডের ভ্যালু 0 থাকতে হবে। যদি ইনক্রিমেন্ট যখন করতে চাই, মানে সবার ভ্যালু যখন 0, 0, তখন কোনো চেঞ্জ হবে না। আমি এখন এক করে ইনক্রিমেন্ট করতে যাচ্ছি, তখন ইনক্রিমেন্ট নামে যে অপশনটা থাকবে তার ভ্যালু এখানে 1 করে দিলাম, তখন ইনক্রিমেন্ট কাউন্ট বাই 1 অন। লোড করতে যাচ্ছি তখন এখানে লোডের ফাংশনালিটি 1 করে দিলাম, বাকিগুলা সব সময় ক্রস, মানে যাই থাকুক না কেন ডোন্ট কেয়ার বলতে পারে, এখানে ক্রস মানে ডোন্ট কেয়ার। তারপরে ক্লিয়ারের জন্য তখন এটাকে আমরা 1 করে দিলাম। এই অনুযায়ী এটার উপর ভিত্তি করে, এই টেবিলের উপর ভিত্তি করে আমাদের কাউন্টারটা কিন্তু কাজ করবে। তো এখানে আমাদের ওই কথাগুলো বলা আছে, যখন আমরা when equal to 1 the clear input sets all the k inputs to 1, thus clearing all flip flops with the next clock transition। মানে যখন ক্লিয়ারের ভ্যালু 1 হবে তখন আমাদের ফ্লিপ ফ্লপে যা আছে সবকিছুকে ক্লিয়ার করে দিল। যখন ইনপুট লোড কন্ট্রোল when equal to 1 disables the count operation, তখন কাউন্ট অপারেশন কিন্তু ডিসেবল থাকবে, কারণ এখন আমাদের যে ইনপুট সোর্স থেকে ডাটাটা ট্রান্সফার হবে, লোড হবে, ওই যে পজিটিভ ট্রান্সফার অফ ডাটা ফ্রম দ্য 4 প্যারালাল ইনপুট ইনটু দ্য 4 ফ্লিপ ফ্লপ। ইফ দ্য ক্লিয়ার এন্ড লোড ইনপুট আর বোথ 0, যদি দুজনই 0 হয়, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, তখন আমাদের ইনক্রিমেন্ট হবে। মানে এখানে কিন্তু অনেকটা প্রায়োরিটির উপর ভিত্তি করে, তোমার যদি ক্লিয়ারের ভ্যালু 1 দাও, এখন তুমি লোডের ভ্যালু আর ইনক্রিমেন্টের ভ্যালু যাই দাও না কেন কাজ কিন্তু করবে না। মানে এই কারণে ওখানে ডোন্ট কেয়ার দেওয়া আছে, তুমি লোডের ভ্যালু 0 দাও আর 1 দাও, যদি তোমার ক্লিয়ারের ভ্যালু 1 থাকে তাহলে লোড আর ইনক্রিমেন্ট কাজ করবে না। মানে প্রথমে যে সে ক্লিয়ারের ভ্যালু চেক করবে, ক্লিয়ারের ভ্যালু যদি 1 পায় তাহলে সে ক্লিয়ার করে দিবে, লোড আর ইনক্রিমেন্টে কি আছে সেটা দেখতে যাবে না। ক্লিয়ারের ভ্যালু যদি 0 থাকে তাহলে সে দেখবে এখন লোডের ভ্যালু কত, লোডের ভ্যালু যদি 1 থাকে তাহলে সে লোডের ভ্যালু নিয়ে লোড করবে, ইনক্রিমেন্টের ভ্যালু যাই থাকুক সে ওইটাকে কিন্তু ডোন্ট কেয়ার, মানে ওইটাকে এসে পাত্তা দিবে না।
তারপরে যখন ক্লিয়ার আর লোডের ভ্যালু যখন দুইটাই 0 তখন ইনক্রিমেন্টের ভ্যালু চেক করবে। যদি 1 হয় তাহলে ইনক্রিমেন্ট করতে থাকবে, আর যদি 0 হয় তখন কোনো চেঞ্জ করবে না, জাস্ট এই সিম্পল অপারেশন অনুযায়ী সে কাজ করবে। এখানে ওই কথাগুলো বলা আছে। আমরা এটা দিয়ে এক্সাম্পল দেখতেছি, আর আমরা এক্সাম্পলই চলে যাই আজকে, আর মেমোরি ইউনিটটা আজকে আর নাই পড়াই। দেখি আমরা এখানে কাউন্টারের এক একটা এক্সাম্পল আছে কিনা। আমাদের অ্যাকচুয়ালি মেমোরি ইউনিট নিয়েই আছে। মেমোরি ইউনিটের কনসেপ্ট গুলো মোটামুটি ইজি, তোমরা যেটা আগে থেকে র্যাম রম এগুলো সম্পর্কে মোটামুটি ভাবে তোমাদের আইডিয়া আছে আগে থেকে। তারপরে রমের ক্ষেত্রে কি আবার প্রকারভেদ আছে, এগুলো শুনেছো? পি রম, তারপরে ইপি রম, ইইপি রম, এরকম অন্য কোনো সাবজেক্টে তো পড়া না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে হালকা আলোচনা করব। তো তোমাদের যেমন যা পড়ানো হলো এগুলো তো পড়বাই, সাথে 212 এটা পড়বা, 213টাও পড়বা। বিটুইন সিরিয়াল এবং প্যারালাল ট্রান্সফারের মধ্যে একেবারে ইজি পার্থক্য। তারপরে এখানে একটা এক্সাম্পল যদিও বলা নাই, এটা আমি এই জিনিসগুলো আমি আপডেট করবো অবশ্যই। আমি যেহেতু এটা কোর্স কোঅর্ডিনেটর, আমি স্যারদের বলবো যে স্যার আমরা তো এই এক্সাম্পল গুলো পড়াচ্ছি, কিন্তু এগুলো আমাদের বলা, এই এক্সাম্পলটা আমাদের করতে হবে। So the connection between 4-bit binary counter with parallel load figure to produce a 16-bit binary counter with parallel is a block diagram. পরে আসতেছে 2.18 তে বলতেছে show how the binary counter with parallel load can be made to operate as a divide by n counter. Counter counts from 00 to n back to 0, মানে n কাউন্ট করার পর আবার 00 তে ব্যাক করে। Specifically show the circuit for a divide by 10 counter using the counter figure to an external AND gate. আচ্ছা, আমরা একটু 2.16টা দেখি, তারপরে ওটা আসতেছে। 2.16তে সিম্পল ক্যালকুলেশন কোশ্চেনটা কি আছে দেখো, হাউ মেনি ফ্লিপ ফ্লপস will be complemented in a 10-bit binary counter to reach the next count after এইটা। তো এটা কিন্তু একেবারে সিম্পল, মানে তোমরা কিন্তু ব্যাপারটা খেয়াল করো একটু। আগে আমি এই জিনিসটা এইভাবে বোঝাই আগে, যে মনে করো তোমাদের এখানে আছে 101, এটার করেসপন্ডিং ডেসিমাল কত হয়? 5 হয়। তাহলে এর পরবর্তী, মনে করো প্রথমে 3-বিট কাউন্টারেরটা বুঝো, তাহলে এটা ইজিলি বুঝতে পারবা। এখানে 110, এটা তার পরবর্তী স্টেট না? আচ্ছা, আর এর পরবর্তী স্টেটে তাহলে হচ্ছে 111, তাহলে এটা কত? 7। তোমাদের এখন এই কোশ্চেনটা এইভাবে না বলে এটার ক্ষেত্রে থাকলো যে এটা তোমার মনে করো যে এর জায়গায় ইনপুট হিসেবে দেওয়া আছে, এখন তোমাকে বলা হলো এটা 3-বিট বাইনারি কাউন্টার। এখন বলতেছে এর নেক্সট স্টেটে যাবা, নেক্সট স্টেট মানে কি 5-এর পরে 6-এ যাবা। আচ্ছা আমি তোমাদের একটু এটা বুঝাই দিই। 5-এর পরে 6-এ যাবা, তাহলে এই তিনটাতে কি তোমার ফ্লিপ ফ্লপের সাথে কানেক্টেড না? 3টা বিটের জন্য 3টা ফ্লিপ ফ্লপ লাগতেছে। এখন এই 5-কে 6-এ নিয়ে যেতে, মানে নেক্সট স্টেটে যাওয়ার জন্য এই 101 ইনপুটের কয়টা ভ্যালুকে তোমাকে কমপ্লিমেন্ট করতে হচ্ছে। তাহলে কমপ্লিমেন্ট মানে জাস্ট খালি ম্যাচিং করো। এটা হচ্ছে 1 এর পরে এটা কত? 2টা ভ্যালু। তাহলে এখানে কি, তার মানে এটার অ্যানসারটা হবে কয়টা, মানে এই কোশ্চেনটাই তোমাকে বললো, ইনপুট হিসেবে এটা দিল, বললো যে নেক্সট কাউন্টের জন্য কয়টা ফ্লিপ ফ্লপ তোমাকে কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে এটার অ্যানসার কি 2 হবে না? মানে 2টা ফ্লিপ ফ্লপকে কমপ্লিমেন্ট করতে হচ্ছে। আর 6 থেকে 7-এ গেলে অ্যানসারটা কত হবে? একটা। কোশ্চেনটা কি সবাই বুঝতে পেরেছো? এই কোশ্চেনটা কিন্তু আমি তোমাদের দেখলাম একটা, মানে আমি মিড সেমিস্টারের কোশ্চেন দেখলাম, এই ধরনের একটা কোশ্চেন কিন্তু আসছিল এর আগের বছরে বলতে এর আগে যখন অফার হয়েছিল কোর্সটা। ঠিক আছে, কোশ্চেনটা কি বুঝতে পেরেছো সবাই? জি স্যার। তাহলে একইভাবে আমরা এখন এইটাতে চলে আসি। তার আগে আমি একটু তোমাদের অ্যাটেন্ডেন্স শিটটা একটু দিয়ে দিই।
তাহলে আমরা এখন এই কোয়েশ্চেনটাতে চলে আসি। ফর্মটা ফিল আপ করো সবাই, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই কোয়েশ্চেনটাতে চলে আসি। তাহলে এখন তোমাদের যেটা প্রথম কাজ হবে বুঝছো, এইটাকে আগে তোমরা ডেসিমালে কনভার্ট করে নাও। এটার অ্যান্সারটাকে ডেসিমালে কনভার্ট করে নাও। অ্যাকচুয়ালি ডেসিমালে কনভার্ট না করলে কিন্তু বুঝবে না। এরপরে এটা ধরো ডেসিমালে যত আসবে, মনে করো আমরা ধরে নিলাম যে 260 আসছে, যদিও আরো বেশি আসবে, ধরে নিলাম আমরা। এরপরে তোমরা কি করো, এটা সব থেকে সহজ সলিউশন, 261 এটার বাইনারি লিখো, মানে এটারও বাইনারি লিখো আর এর পরবর্তী স্টেটেরও বাইনারি লিখো। ওই দুইটা বাইনারি প্রত্যেকটা নাম্বারকে তোমরা কি করো, কম্পেয়ার করো কোথায় কোথায় কমপ্লিমেন্ট হয়েছে। সাপোজ মনে করো এই নাম্বারটার পরবর্তী কমপ্লিমেন্ট হচ্ছে এটা 100, মনে করো 1 0 1 0 0 1 0 1 1 0 1 0। এখানেও হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 বিট, 1 2 3 4 5 6 7 8 9 10 বিট। তাহলে এখন এই দুইটাকে তোমরা ম্যাচিং করো। আমি যে এখানে যে দুইটা লিখেছি এই দুইটাকে তোমরা এখন ম্যাচিং করাও। কয়টা জায়গাতে চেঞ্জ হয়েছে দেখো, এইখানে 1, এটা চেঞ্জ হয়েছে একটা, তারপরে 1 আছে, 1ই তো আছে, তারপরেরটা 1 0 হয়েছে, তাহলে দুইটা, তারপরে দুইটা 0 0 দুইটা 1 হয়েছে, তাহলে চারটার এদিকে একটা করেছি, 5টা, তাহলে 5টা ফ্লিপ ফ্লপ। ইজি আনসার না? জি স্যার। তাহলে স্যার একইভাবে এখানে প্রথমে আমাদের বাইনারি টু ডেসিমাল কনভার্ট করে হ্যাঁ তারপরে ডেসিমালে ওইটার পরেরটা পরবর্তী, মনে করো এটা যত নাম্বারের ডেসিমাল ওইটার পরবর্তী যেটা ডেসিমাল নাম্বার, ধরো 260 যদি হয় 261, 260 এর বাইনারি আর 261 এর বাইনারি, এই দুটাকে কম্পেয়ার করবা, কম্পেয়ার করে তখন ইজিলি পেয়ে যাবে। জি স্যার, বুঝতে পেরেছি। তো তোমরা তাহলে ওইটা ফিল আপ করে দাও। আজকে এতটুকুই থাক। স্যার লাস্ট 2 দিন মানে ক্লাসে আমি ছিলাম, বাট ইলেকট্রিসিটি নেই বলে দিতে পারিনি প্রেজেন্টটা স্যার। ওটা লিখে তোমার নামের পাশে কমেন্ট করে দিবা যে আগের 2 দিন, আগের দিনের, মানে আজকেরটা তো দিবাই, কিন্তু তুমি আজকের ফর্মটা নামের পাশে লিখে দিই স্যার। হ্যাঁ ওটাই। জি স্যার। স্যার ওই আজকে আমি ক্লাস করি নাই, কিন্তু আমার একটা এক্সাম চলতেছিল, মেকআপ এক্সাম, কিন্তু জুমে জয়েন ছিলাম। আচ্ছা ঠিক আছে, দিয়ে দাও শুধু। তো ঠিক আছে, তাহলে তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। ওই লিংকটা হয়তো বা তুমি একবার সাবমিট করার পরে ইমিডিয়েট কিন্তু পাবা না, কিন্তু ওইটাকে কি করবে, আবার রিওপেন করে পেতে পারো, মানে রেসপন্স সাবমিটের জন্য। তো ঠিক আছে, তাহলে তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও ওখানে।